পরে আমি বললাম, এভাবে টানছেন কেন, আমি তো ব্যথা পাচ্ছি। বলে, পাও গিয়ে যা ইচ্ছা তাই পাও। আমি বললাম, প্লিজ। সম্পর্কে আমার খালাতো ভাই, কিন্তু আসলে তার সাথে আমার তেমন কোনো পরিচিতি ছিল না। আমি বর্তমানে অনার্সে পড়াশোনা করছি ন্যাশনাল ভার্সিটিতে। তো আজকে এত দূর আসার পেছনে আমি মনে হয় বলতে পারি, প্রথম যেটা, আল্লাহ তো অবশ্যই অবদান। আল্লাহর ইচ্ছা না থাকলে তো এত দূর আসা যায় না, কিছুই হয় না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ইচ্ছা ছিল। আমি বাংলাদেশ বেতারের একটা অনুষ্ঠান শুনেছিলাম, উত্তরণ। সেখানে একটা ছেলে সাক্ষাৎকার দিচ্ছিল যে সে ব্রিটেন বা আমেরিকার কোন একটা স্কুলের না যিনি কলেজের টিচার। আচ্ছা, এটা শুনে সে ব্লাইন্ড একটা ছেলে। এটা শোনার পর আমার মধ্যে খুব বেশি কাজ করে যে আমিও পড়াশোনা করব। ছোটবেলা থেকে আমার ইচ্ছা করত, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণ আমি জানি, আব্বুকে বলতাম, আব্বু বলতো তোদের জন্য তো আমার কিছু জানা নেই। পরে এটা শোনার পর আমি আব্বুকে বললাম, আব্বু আমাদের জন্য আছে, কোথায় আছে সেটা খুঁজতে হবে, আমি পড়াশোনা করব। কিন্তু আব্বু রাজি হয় না, কারণ আম্মু গ্রাম থেকে আসছে, তো যার কারণে আম্মু তেমন কিছু বুঝতে পারতো না। আব্বু জানতো যে আমাদের জন্য স্কুল আছে, ঠিক আছে, কিন্তু সেটা হোস্টেল সিস্টেম না, বাসায় নিয়ে আসতে হবে, আবার স্কুলে দিয়ে আসতে হবে। আচ্ছা, তা আম্মুর পক্ষে তো সেটা সম্ভব না, সংসার সামাল দিবে না, আমাকে নিয়ে ওখানে দৌড়াদৌড়ি করবে। আব্বু সেটা চাচ্ছিল না। তারপরে যাই হোক, অনেক কষ্ট হয়ে আমার শেষে আর কি আব্বু আম্মু দুজনই রাজি। আম্মু রাজি ছিল, কিন্তু আব্বু রাজি ছিল না। পরে আমি বললাম, দেখতে হবে, আমাদের জন্য কিভাবে আছে সেটা দেখতে হবে। আমি অনেক ট্রিট করে আব্বুকে বলছিলাম, অত ছোটবেলাতে অনেক ট্রিট করে বলতাম যে নিজের ছেলেরা পড়বে, আমাকে পড়তে দিবে না, একসময় আমাকে অবহেলা করবে মূর্খ বলে। এবং তারপর আপনার বাবা আপনাকে অনেক সহযোগিতা করেছে। কত বছর বয়সে আপনি অন্ধ হয়ে গিয়েছিলেন? 1.5 বছর। 1.5 বছর বয়সে? জি। তার মানে তো আপনার অনেক কিছু সম্পর্কে, দেখা অনেক কিছু সম্পর্কে আপনার মনে থাকার কথা না? না, কিছুই মনে নেই। কিছুই মনে নেই? না। ওকে, আমরা আসি এই প্রসঙ্গে আবারও। আমরা আপনার জীবনের যে বিষয়টা নিয়ে আজকে আপনি আমাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলেন, আমরা সেই ঘটনার দিকে যেতে চাই। জি, তবে এখানে একটু বলি যে আমার পড়াশোনাটা আসলে আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন আমার আব্বু মারা যায়। তো আমার আব্বু মারা যাওয়ার পর থেকে আম্মু গ্রামের বাড়িতে চলে যায়। আমার ছোট ভাইও আম্মুর সাথেই ছিল। আমার ভাইয়া এখানে ছিলেন, বড় ভাই। আচ্ছা, তার সম্পর্কে ডিটেলস না বললে আমি এটুকু বলি যে আমার জীবনে অনেক বড় একটা অবদান আছে আমার বড় ভাইয়ের, যেটা আমি কখনোই শেষ করতে পারবো না বলে। ভাইয়া অনেক কষ্ট করেন, কিন্তু আমাকে কোনো কষ্ট পেতে দেননি তিনি। বাবার ভূমিকায় ছিলেন তিনি এবং এখনো আছেন। জি, নিশ্চয়ই তার জন্য অনেক দোয়া থাকবে। আপনার জীবনে যে ঘটনাটা ঘটেছে সেটা তখন বয়স কত ছিল আপনার? কোন ঘটনা? আপনি যে ঘটনাটা আজকে আমাদের এখানে শেয়ার করতে চান সেটা তখন হয়তো আমার বয়স 22-23। ওকে, 22-23। জি, আমরা ঘটনা শুরু করতে চাই। আমার শুরু করার প্রথমে বলতে হয় যে যার সাথে ঘটনাটা, সে আসলে বলতে পারেন একটা অপরিচিত হিসেবেই ছিল। সম্পর্কে আমার খালাতো ভাই, কিন্তু আসলে তার সাথে আমার তেমন কোনো পরিচিতি ছিল না, কারণ যে কোনো কারণে আমরা আমাদের নানার বাড়িতে তেমন আমাদের যাতায়াত ছিল না, যাতায়াত ছিল নানুর বাড়িতে। যার কারণে আম্মুর কোনো বোন নেই, আম্মুর চাচাতো বোন ছিলেন তিনি। তো পরবর্তীতে যে কোনো ভাবে পরিচয় হয়। আমাদের বিয়ের 2-2.5 বছর আগে ওর মার সাথে এবং ওর সাথে আম্মুর পরিচয় হয়।
এখানে একটা কথা বলতে হয়, আমার সেই খালাতো ভাইটা আমার বয়সে ছোট। একটু ছোট মানে কত বছরের ছোট? এটা হতে পারে 2-3 বছর। ওকে, 2-3 বছর। জি। তো সেক্ষেত্রে আমার তো ও আপনার সাথে যখন প্রথম পরিচয় হলো আপনার ফ্যামিলিতে, আমার মনে হয় আপনার বড় ভাইয়ের ব্যাপারটা নিয়ে আপনি অনেক বেশি আপসেট হয়ে গিয়েছেন। আপনি পরবর্তীতে শেয়ার করতে পারবেন অনুষ্ঠানের শেষের দিকে আপনার বড় ভাইকে যদি আপনি কিছু বলতে চান, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার সাথে যখন আপনাদের পরিবারে আসলো তখন আপনি কিসে পড়েন? তখন আমি ও যখন আসলো তখন আমি কিছুদিন পরে, মানে মাস 2-3 পরে আমি এসএসসি পরীক্ষা দিব। আর তখন ও কিসে পড়ে? ও ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়ে। ওকে। জি। তো মানে ও তার আগের বছর আর কি, তার আগের বছরের ঘটনা। আমি যখন স্কুলেই, আম্মু জানতে পারে যে ও ক্লাস 8-এ ওর পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে। তা আম্মু ভাবলো যে আমার যতটুকুই আছে আমি ততটুকু দিয়েই চেষ্টা করি না কেন আমার বোনটার জন্য, বোনের ছেলেটার জন্য। এখানে বলতে হয় ও একটাই মাত্র ছেলে আমার খালার একটা মাত্র ছেলে। এবং পারিবারিক ভাবে কি ওরা খুব দরিদ্র ছিল? হ্যাঁ, দরিদ্র ছিল। আসলে আমি সেভাবে ওকে হ্যাম্পার করতে চাচ্ছি না। ওকে, হ্যাঁ। তো যাই হোক, সমস্যা ছিল। তো আম্মু সেভাবে আসলে ভাবলো যে ও পারবে না, আমার বোনের ছেলে, যেহেতু ওনার আর কোনো সন্তান নেই, একটাই মাত্র সন্তান, তারপর ওনার হাজবেন্ডও মারা যায়, তো তাহলে এই ছেলেটাকে বড় করার জন্য তো কাউকে না কাউকে ট্যাকল দিতে হবে। তা আম্মু সেটা চিন্তা করে, আম্মুকে সেজন্যই নিয়ে এসে পরে 9-এ ভর্তি করে। তো এর মধ্যে আমার যেহেতু সামনে পরীক্ষা, আমার আর বাড়িতে যাওয়া হয়নি। আমি পরে যখন এসএসসি পরীক্ষা শেষ হয়, এসএসসি পরীক্ষা শেষ হওয়ার পর একটা লং টাইম থাকে, মানে রেজাল্ট দেওয়ার পর্যন্ত, সেই টাইমটা আমি গ্রামের বাড়িতে যাই। আমি সবসময় ছুটি হলে গ্রামেই যেতাম আব্বু মারা যাওয়ার পর থেকে। তো সেই দিনও তাই যাই, তখনও তাই যাই আর কি। যাওয়ার পরে আমার সাথে তার পরিচয় হয় ছোট ভাই হিসেবে। ওকে। পরিচয় হয়, দেখলাম সে আমার সম্পর্কে খুবই কৌতূহলী। একটা মেয়ে চোখে, মানে একটা মানুষ চোখে না দেখে কিভাবে এত কিছু করে। আমি আমার বাড়িতে আমি দিব্যি চলাফেরা করছি, মানে যেভাবে ইচ্ছা সেভাবে চলছি, যেখানে ইচ্ছা সেখানে যাচ্ছি, যা ইচ্ছা তাই করছি, নিজের কাজগুলো নিজে করছি। তারপর আমার বাড়িতে আমি ঘোরাফেরা করছি। ওর খুব কৌতূহল হয় যে কিভাবে এভাবে করে। ও চোখ বেঁধে ঘোরার চেষ্টা করত, তারপর উঠোনে লিখতো অনেক কিছু, চোখ বেঁধে লেখার চেষ্টা করত। মানে আপনি যেভাবে আপনার দুনিয়াটাকে দেখেন, ও চোখ বন্ধ করে সেভাবে দেখার চেষ্টা করে। আচ্ছা। তো যাই হোক, সেভাবে অনেক কৌতূহলী হয়। প্লাস একটা বড় বোনকে একটা ছোট ভাই যতটুকু ভালোবাসতে পারে, সে আমাকে সেভাবেই ভালোবাসে। তার যেহেতু কোনো বোন নেই, সে আমাকে সেভাবেই ভালোবাসে। তো আসলে কেন জানি না, আমি ওকে সেভাবে একসেপ্ট করতে পারছিলাম না। আমি তেমন কথা বলতাম না। সেভাবে একসেপ্ট করতে পারছিলেন না মানে আমি আসলে তেমন ছেলেদের সাথে মিশতাম না। আমার দুটো ভাই ছাড়া আমি আমার অন্যান্য সার্কেলেও তেমন মিশতাম না। আচ্ছা আচ্ছা। আর মানে স্কুল তো মেয়েদের স্কুলই ছিল, তো ছেলেদের সাথে মেশার কোনো কারণও ছিল না। আর যারা আমার সাথে বড় হয়েছে আমি তাদের সাথে মিশেছি। যেমন আর আসলে আমি ঢাকাতেই বড় হয়েছি, তো যার কারণে ফ্যামিলির বাইরে তেমন ছেলে পেলে ভাইটাইদের সাথে মেশার অতটা অভ্যাস ছিল না আমার। এই হালকা পাতলা দেখা হলে কথা বলতাম, এই জাস্ট। ওকে, তো আপনি সেভাবে নিতে পারছিলেন না? সেভাবে নিতে পারছিলাম না। তো তারপরও যখন একটা মানুষ যদি অনবরত একটা মানুষকে মিস করে বা তার জন্য কিছু করে, তাহলে তো তাকে এইভাবে অ্যাভয়েড করা যায় না, যেহেতু সে আমাদেরই ঘরে আছে। মিস করে মানে কি? কে মিস করতো? ও মিস করতো? ও মিস করতো, মানে কোনো কিছু খেতে নিলে এটা আপুর জন্য রেখে দেন, আম্মুকে বলতো। তারপর কোনো কিছু মানে তৈরি হলে এটা আপা খাবে, মানে এভাবে সবকিছু করতো। তো জিনিসটা আমার ভালো লাগতে শুরু হয়, যদিও আমি ওভাবে মিশতে পারছিলাম না, কিন্তু তারপরও ভালো লাগে যে আমাকে কেউ এভাবে দেখে। পরে যাই হোক, ছোট ভাই হিসেবে আমি তাকে খুব স্নেহ করতাম। পরে ওর সাথে কথা হতো প্রায়। আমি যখন পরে কলেজে ভর্তি হই,
আমি তখনও একটা হোস্টেলই থাকি, স্কুল হোস্টেলই থাকি, কারণ সিট পাইনি তো। ঢাকায় তো বাসায় থাকার মতো তেমন কোনো পরিবেশ পরিস্থিতি ছিল না, তো একটা হোস্টেলই থাকতাম। কলেজ হোস্টেলে উঠিনি তখনও। তো ওখানে মানে আমি তখন এসএসসি পরীক্ষার পর আমাকে ভাই একটা মোবাইল কিনে দেয়। আচ্ছা। তো ওভাবে ওর সাথে আমার যোগাযোগ হতো, ওরও মোবাইল ছিল। ও মাদ্রাসা থেকে পড়াশোনা করেছিল, যার জন্য ওর বয়সটাও কম ছিল না আসলে। 8-9 পড়লে ওর বয়স ছিল তখন ধরেন 18-19। ওকে। তো সেভাবে পরে ওর সাথে ওরও মোবাইল থাকে। আর পরে মোবাইল মানে ওর নাম্বার থেকেও আমার সাথে প্রায় যোগাযোগ করতো, যেহেতু আমাকে বড় বোন হিসেবে নিয়েছে। তো প্রায় যোগাযোগ করতো, কথাবার্তা বলতো। বলতে বলতে একসময় যখন আমি কলেজে ভর্তি হই, কলেজের প্রথম ইয়ারটা মানে ফার্স্ট ইয়ারটা ইন্টারের, ও আমাকে বড় বোন হিসেবেই দেখে, আমি ওকে ছোট ভাই হিসেবেই দেখি, কথাবার্তা হয়। পরে একটা সময় যখন আমি সেকেন্ড ইয়ারে উঠি, জানি না কেন তার আগে আরেকটা কথা, আম্মু ওর সাথে আমার বিয়ের কথা চিন্তা করছিল। যখন আপনারা দুজন কেউই এটা চিন্তা করেননি? না, এটা চিন্তা করিনি। তার একটা কারণ হচ্ছে যে আমি একটা অক্ষম মেয়ে, আমাকে তো আর সেভাবে কেউ গ্রহণ করবে না, আম্মুর চিন্তা আর কি। তো আমি আম্মুকে বললাম যে আম্মু দেখেন, আমাকে আসলে সেভাবে কেউ গ্রহণ করবে না, ঠিক আছে, আমিও বিয়ে করতে চাই না। আমার একটাই কথা ছিল, আমি বিয়ে করব না, কখনোই বিয়ে করব না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, আম্মুকে আমি এটা বললাম যে যদি আমার চলার পথে কাউকে কখনো ভালো লাগে, কেউ যদি আমাকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাহলে আমি তাকে মানে সে যদি আপনাদের কাছে এসে বলতে পারে যে হ্যাঁ আমি তাকে পছন্দ করি, আমি তাকে চাই আমার জীবনে, তো তখন সেটা ভাবা যাবে। আমি নিজে থেকে কাউকে গ্রহণ করতে ইচ্ছুক না। আচ্ছা। আম্মু সেটা মানতে পারে না, কারণ গ্রামের অনেক মানুষ আম্মুকে অনেক কথা বলতো যে বাবা কিছু রাখুক বা না রাখুক, বাবা মারা গেছে ঠিক আছে, কিন্তু তারপরও মেয়েটাকে বিয়ে না দিয়ে, সেগুলো মানে অনেক বিশ্রী ধরনের কথাবার্তা বলতো যে ভাইরা ভোগ করার চেষ্টা করতেছে, মা বিয়ে দিচ্ছে না, মা মারা যাবে তো মেয়েটার কি হবে, অনেক ধরনের কথা। এগুলো আসলে কেউই একসেপ্ট করতে পারছিল না। তারপর আমার বড় ভাই অনেকটাই আমার মেন্টালিটির। ওকে। এমনিতে আপনার মা আপনাকে কি ধরনের চাপ দিত এই ছেলেটার সাথে বিয়ে হওয়ার জন্য? আম্মু তো আমি আম্মুকে বললাম আম্মু আমার ভালো লাগে না এই ছেলেটাকে। তো আমার অন্যান্য আশেপাশের ভাবিরা, চাচাতো যারা ভাবিরাও যদি বলতো দেখ ছেলেটা তো খারাপ না, চাচি চাচ্ছে তোর তো এটা খারাপ হবে না, তোর খারাপের জন্য তো চাচ্ছে না। আমি বললাম যে না, অত বেশি যদি তোমাদের ভালো লাগে তোমরা বিয়ে করো, আমার পক্ষে সম্ভব না। আচ্ছা। আর তাছাড়া বয়সে ছোট, ওকে আমি হাজবেন্ড হিসেবে নিব, এটা কি করে সম্ভব? রাইট। তো পরে আর কি, পরে আম্মু এক সময় বলে দেখ, তখন আমি কলেজে ভর্তি হয়েছি, আম্মু বলে দেখ তুই যদি ওকে বিয়ে না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। পুরোটাই সিনেমাটিক। বাংলা সিনেমায় আমরা সাধারণত ধরনের কথাবার্তা অনেক বেশি শুনি। এটা সবাই বলে, কথাটা শুনলে পরে যে তুমি কি জীবনটাকে ছবি ভাবছো নাকি, যে তোমার মায়ের এই কথাটা শুনি তুমি রাজি হয়ে গেলা। যাই হোক, আমি তারপরও রাজি হতে চাইনি। বললাম যে যখন আমি ইন্টারমিডিয়েট, ও আমাকে প্রশ্ন করতো যে আচ্ছা আপু আপনি কখনো বিয়ে করবেন না? আমি বলতাম না, যখন ফোনে কথা হতো আমি বলতাম না। বলতেছে কেন বিয়ে করবেন না? বিয়ে না করে একটা মেয়ে জীবনটা তাহলে কিভাবে চলবে? আপনাকে কি এভাবে সবসময় সবাই দেখে যাবে? একসময় ভাইরা বিয়ে করবে, সংসার করবে, আপনার দিকে কয়জন কতটুকু খেয়াল রাখতে পারবে? আমি বললাম কতটুকু পারবে সেটা আমি জানি না, তবে আমি পড়ালেখা করছি, আমার স্বপ্নটা অন্যরকম, আমি চাকরি বাকরি করবো, আমারটা আমি দেখবো। আচ্ছা। আর কেউ যদি দেখলো সেটা পরবর্তীর কথা, যদি কেউ দেখার মতো হয়, আল্লাহ কারো ভাগ্যে রাখে আমাকে, কিন্তু তা না হয়তো আমি এমনিতেই থাকতে চাই। ও বলে যে না, এটা তো সম্ভব না, এটা আমি মানতে পারবো না। আমি জানি না আপনি কি ভাবছেন, কিন্তু আমি মানতে পারবো না। আমি আপনার একটা ভাই হিসেবে আমি এই কথাটা কখনোই মানতে পারবো না। আমি চাই আপনি বিয়ে করেন, আপনার সংসার হোক, আপনার ছেলে মেয়ে হোক, আপনি সুখী হন। আমি বলতাম এমন ছেলে কে আসবে আমার জন্য? আর আমি কখনো ওর সাথে নিয়ে আলোচনা করতাম না যে আম্মু এরকম চায় বা কিছু, কিন্তু আম্মু ওদেরকেও বলেছিল সেটা। আচ্ছা। ওর মাকেও বলে, ওকেও বলে, আমাকেও বলে, তো সবাইকে একাকি করে বলতো
যার কারণে ও আর ওর মা হয়তো শেয়ার করতো, কিন্তু আমার সাথে ওর মার সাথে বা আমার সাথে ওর সাথে কোনো শেয়ারিং ছিল না। আচ্ছা। পরে ওর এই কথা আমি যখনই মানে ইগনোর করতাম যে না আমি বিয়ে করবো না, আমার বিয়ে করার ইচ্ছা নেই, তখন ও বলতো এটা আমি মানতে পারবো না। এরকম করতে করতে এক সময় সে আমাকে বলে যে আমি যদি আপনাকে মেনে নিই, আমি তো তখন ও কিসে পড়ে? তখন ও হয়তো বা ক্লাস 10-এ পড়ে। জি। আর এই অবস্থায় আপনার মা আপনাকে কথা বলে রেখেছিল যে এই ছেলেটাকে তোমার বিয়ে করতেই হবে, নইলে তুমি আমার যেটা বলে আর কি মরা মুখ দেখবে, তাই তো? ওকে, তখন আপনি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়েন? জি, ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে যখন ও এরকম অফার দিচ্ছে। ওকে, তারপর আপনি কি বললেন? তখন আমি বললাম যে তুমি আমাকে মেনে নিবা, এটা কেমন ধরনের কথা? এখানে দুইটা প্রবলেম আছে। এক হচ্ছে তুমি আমার বয়সে ছোট, এটা কখনোই সম্ভব না, তুমি আজকে যা বলছো কালকে সেটা ভুলে যাবা। দ্বিতীয়ত হচ্ছে আমি একটা দৃষ্টি প্রতিবন্ধী, তুমি একটা স্বাভাবিক ছেলে, তো তুমি হাত বাড়ালে অনেক সহজে অনেক ভালো ভালো মেয়ে পাবা, কিন্তু আমি তো সেটা না। আর আজকে হয়তো তোমার আমাকে ভালো লাগবে, কিন্তু একদিন তোমার মনে হবে যে আমি তোমার কাছে অনেক তুচ্ছ। তখন ও বললো যে না, এটা কেমন ধরনের কথা বললেন আপনি? মানুষ, আমিও মানুষ, একটা মানুষ তাকে মানুষকে কখনো নেগলেক্ট করতে পারে না। তখন বললাম এটা আজকে বলছো, কিন্তু সবসময় এটা থাকবে না। তখন বললো যে না, আজকে আপনার চোখ নেই, আমারও তো অ্যাক্সিডেন্টালি চোখটা চলে যেতে পারে, তখন তো আমিও আপনার মতো। বললাম সেটা হতে পারে, কিন্তু হয়নি তো। This track was downloaded from FusionBD.com. যাই হোক, পরে আমি রাজি হচ্ছি না। তারপরও ও খুব বলতো যে দেখেন আপনার ওই জীবনটা আমি মানতে পারবো না, আপনার সেই জীবনটা আমি ঘোচাতে চাই বলে আমি জিনিসটা চাই। আমি আপনাকে সত্যি সেভাবে হয়তো ভালো এখনো বাসি না, কিন্তু আমি আপনাকে বোন হিসেবে অনেক ভালোবাসি। আমি একটা ভাই হয়ে যদি বোনের জন্য কিছু করতে পারি, যতটুকু সম্ভব করতে চেষ্টা করব। আপনি যদি আমাকে লাইফ পার্টনার হিসেবে নাও নেন, আমি আপনার ভাই হিসেবে যতটুকু পারি করার চেষ্টা করে যাব। ওকে। তো আমি বললাম ঠিক আছে, ভাই হিসেবে আছো, ভাই হিসেবে থাকো, সেভাবেই থাকো, সমস্যা কি? তখন ও সেটা রাজি হয় না। ও জানি না কেন, ওর কি মনে হয় যে ও আমাকে কেন চাচ্ছিল এভাবে নিতে। পরে ও আমার একটা বান্ধবীর কাছে ফোন দেয়, আর এমনিতে মানে আমার বান্ধবীদের সাথে ছোট ভাই হিসেবে সবার সাথেই পরিচয় ছিল। যেহেতু আমি কারোর সাথে কথা বলছি, আসলে এসএসসি পরীক্ষা দেওয়ার পর কলেজে ভর্তি, এই টাইমটা তো বোঝেনি কিরকম একটা রোমান্টিক এজ। ওকে, আপনার বান্ধবীকে যখন ফোন দিল তারপরে কি হলো? আমার বান্ধবীদের সাথে কথা বলতে এমনিতেও তো আমার একটা ক্লোজ ফ্রেন্ড ছিল, নামটা বলতেই হয়, সুপর্ণা। ও আমার সবকিছুই জানতো। ও যে আমাকে এরকম অফার করছে। সুপর্ণাও কি আপনার মতো? জি, আমার মতো। ও ব্লাইন্ড? জি, ওরা শুনছে এখন অবশ্যই। ওকে। তো ওকে বলে যে আপু, সুপর্ণাকে দিদি, ও একটা হিন্দু মেয়ে, তো ওকে দিদি বলে ডাকে সবসময়, ও নিজের বোনের মতো করেই দেখে সবসময়, দেখতো আর কি। তো ও বলল যে দিদি আপনি প্লিজ ওকে বোঝান, ও এটা বুঝতেছে না কেন জানি না, এইভাবে একটা জীবন চলতে পারে না, আমি ওর জীবনটা চেঞ্জ করতে চাই। পরে আমাকে সুপর্ণাও খুব বোঝায়। সুপর্ণাও আসলে ওর বাহিরের রূপটাই দেখেছিল। পরে মানে খুব কান্নাকাটিও করে ওর কাছে, জানি না এখন হয়তো স্বীকার নাও করতে পারে। তো অনেক কান্নাকাটি করে যে দেখেন মেয়েটা এভাবে জীবনটা শেষ হয়ে যাবে, আমি এটা চাই না। তো পরে সুপর্ণা আমাকে বোঝানোর পরে আমি বললাম ঠিক আছে, আর রাজি হতাম না, তারপরও রাজি হতাম না। কিন্তু ওই যে ভাবলাম আম্মু তো না হয়তো কষ্ট পাবে, ঠিক আছে আম্মু কষ্ট পাবে, সেটা তারপরও রাজি হতাম না। ছেলেটা যেহেতু আমাকে পছন্দ করছে, আম্মুও চাচ্ছে, তো আম্মু যখন চাচ্ছে বিয়েটা তো হবে, আর বিয়েটা হওয়ার আগে যদি তাকে একটু চেনার সুযোগ পাই, খারাপ কি? ওকে, ব্যাস শুরু হয়ে যায় যা হওয়ার। তারপর লাভ রিলেশন চলছে। ও তো কখনো ঢাকায় আসেনি। ওকে, আপনি ফার্স্ট টাইম তাকে মানে আপনার জীবনের জন্য অ্যাকসেপ্ট করে নিলেন। জি। এবং আপনি তাকে ওয়ার্ড দিলেন যে হ্যাঁ ইউ ক্যান লাভ মি এবং মি অলসো লাভ ইউ। ব্যাপারটা কিরকম?
কিছুটা আসলে একটা কথা এখানে বলে রাখি, আমার না মানে এত ডিটেলস মনে নেই, কিন্তু এতটুকু মনে আছে কোনোভাবে হ্যাঁ বাচক উত্তর দিয়েছিলাম। ওকে। তো পরে আর কি, যাই হোক, ও আমাকে আমি ছুটিতে বাড়ি যাই, কোন একটা ঈদে সম্ভবত বাড়িতে যাই। যাওয়ার পর ওর সাথে আমার দেখা হয়। তারপর কলেজে আবার চলে আসি, তখন আমি হোস্টেলে উঠে গেছি। কলেজে আবার চলে আসি, আমি ছিলাম যাই হোক ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার। তখন আসার পরে ও আমাকে আবারও মানে কলেজে এসে পড়ছি সম্ভবত 1 সপ্তাহ হবে বা খুব বেশি হলে 15 দিন। তখন ও আমাকে আবার দেখতে চায়, মানে ওর খুব ফিলিংস আমার জন্য। আমি বলছি আমি তোমাকে না দেখে, না তুমি বলতো না, আপনিই বলতো তখন। আচ্ছা, মানে এই রিলেশনে যাওয়ার পরও আপনি করেই বলতো? আপনি করেই। আপু ডাকতো না? আপু ডাকতো না, সেটা তো হয় না। যাই হোক, তো আমাকে খুব দেখতে চায়, ওর নাকি খুব দেখতে ইচ্ছে করছিল। আমার মাত্রই বাড়ি থেকে আসলাম, এখনই দেখার কি হলো? বলছে না আসলে আমার খুব, কেন জানি না, আমার খুব দেখতে ইচ্ছে করছে। তো ঢাকা শহর তেমন একটা চিনে না। তারপর ও আসে, সম্ভবত আম্মু আসছিল ওর সাথে নাকি, ঠিক মনে পড়ছে না, যে কোনো ভাবে আসে। ও আমার কলেজেও আসে। ও আম্মুর সাথে এর আগেও একবার এসেছিল আমি স্কুল লাইফে, তখন আমার ছোট ভাই হিসেবে আমি আমার ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দিই। তো তখন সে একাই আসে, এসে অনেক কিছু নিয়ে আসে আমার জন্য, কসমেটিক্স, তারপর আমার ফ্রেন্ডদের জন্য অনেক কিছু নিয়ে আসে। আর সুপর্ণা তো স্পেশাল, যেহেতু দিদি, ওর জন্য নিয়ে আসে। তো আসলে খুব ভালো লাগছিল তখন, যে এমন একটা জীবন, খুব ভালো লাগছিল। তো কতদিন ছিল এই সম্পর্ক আপনাদের? লাভ রিলেশন যদি বলি, প্রেমের সম্পর্কটা কতদিন ছিল? 1 বছর। 1 বছরের মতো। তো 1 বছর মানুষটাকে আপনি কি দেখলেন, এটাকে যদি আপনাকে বলতে বলি? আপনি যদি ডিটেল মানে এখানে সংক্ষেপে শেষ করে দিতে বলেন, তাহলে এখানে বলতে হয় যে আসলে অনেক ভালো একটা মানুষ। এতটাই ভালো যে আমি আমার আম্মুকে লাস্টে বলেছিলাম যে আম্মু, ছেলেটা এতটাই ভালো, মানে আমি এমনটাই চেয়েছিলাম। আর আরেকটা কারণ আছে ছেলেটাকে আম্মুর পছন্দ করার, সেটা হচ্ছে আমার আম্মু চাইতো সবসময় একটা মাদ্রাসার ছেলে, কোরআন শরীফ জানা। তারপরে আর আমার একটা ডিমান্ড ছিল, সেটা ছিল যে একটা শিক্ষিত ছেলে হতে হবে। আচ্ছা। তো যেহেতু লেখাপড়া করছে, ও তো শিক্ষিতই, এই জন্যই শিক্ষিতটা চাওয়া যায়। আমি যে লেখাপড়া করলাম, আমার লেখাপড়াটাকে যেন সে কখনো নেগলেন্সিতে না দেখে, যে চোখে দেখে না লেখাপড়া করেছে তো কি হচ্ছে, সেই তো হাড়ি ঠেলতে হবে, এই টাইপের কোনো কথাবার্তা যেন না আসে। কারণ শিক্ষিত হলে সে শিক্ষার মর্মটা বুঝবে, যে একটা দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে লেখাপড়া কত কষ্ট করে করেছে, আর লেখাপড়ার মূল্যটা কি। তা আম্মু সেটা দেখেছে। তারপর মাদ্রাসার ছেলে, নামাজ কালিমা পড়ে, কোরআন শরীফ পড়ে, ঠিক মতো সবকিছু করে, আল্লাহর দিকে তার মন আছে, এসব দেখে আম্মু পছন্দ করে। আর আপনি কি দেখলেন 1 বছরে? আর আমি যেটা দেখলাম সেটা হচ্ছে, আমি যেটা চাচ্ছিলাম যে আমাকে মন থেকে অনেক ভালোবাসবে, আমাকে অনেক বুঝবে। ও আমাকে ঠিক ভালোবাসতো, বুঝতো আমি কিসে কষ্ট পাই, আমি কিসে খুশি হই, সবকিছুই বুঝতো। এত বেশি বুঝতো, বললাম না ছেলেটা আমার চেয়ে যদিও ছোট হয়, কিন্তু তার মেন্টালিটি অনেক বড় ছিল, মানে বড় ম্যাচিউর ছিল। ইয়েস। যার কারণে মানে মনে হয়নি যে ও বয়সে ছোট, কখনো মনে হয়নি। আর মনে হয়তো যে বিয়ে হলেও সে আমার মানে যে আহ্লাদীপনা থাকে ওয়াইফদের একটা, মেয়েদের, সেগুলো বুঝে নিবে। আচ্ছা। তো যার কারণে আমি খুব মানে চাচ্ছিলাম তার সাথে আমার বিয়েটা হোক। আপনি এক পর্যায়ে চাচ্ছিলেন যে না, এই ছেলেটাকে আমার বিয়ে করতে হবে? জি। ওকে। তো পরে যখন বিয়ের প্রশ্ন আসে, মানে আমি এইচএসসি পরীক্ষা দেই আর ও এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করে, তখন বিয়ের প্রশ্ন আসে। আম্মু চাচ্ছিল যে বিয়েটা হয়ে যাক। আম্মু কেন চাচ্ছিল যে এই বয়সে এই মেয়েটাকে বিয়ে দিয়ে দিতে হবে? আম্মু চাচ্ছিল এই জন্যই যে
ছেলেটা আসলে এটাই কি স্বাভাবিক নয় যে যে মানুষ যত উচ্চশিক্ষার দিকে চলে যায় তার চোখটাও তত উপরে উঠে যায়। আচ্ছা, তো যেহেতু লেখাপড়া করছে আর আম্মুর দিক থেকে আম্মু যেহেতু হেল্প করছে, ওর মাও হেল্প করেছে, ওটা অস্বীকার করার কিছু নেই। জি, কিন্তু আমাদের বাড়িতে থেকে যতটুকু আম্মু করছে তো বেশিরভাগটাই আম্মু করছিল। তো যেটুকু করছিল আম্মুর একটা চিন্তা যে আমি তাকে নিয়ে একটা আশা করছি, আর আম্মু তখনও জানতো না, আমার ফ্যামিলির আসলে কেউ জানতো না যে ওর সাথে আমার একটা লাভ রিলেশন ছিল বা চলছিল তখনও। আচ্ছা আচ্ছা। আর এখানে একটা কথা বলতে হয়, কেন জানি না, আচ্ছা ফ্যামিলি থেকে চাচ্ছে, ওর মাকেও আমার আম্মু বলেছে যে আমি চাচ্ছি বিয়েটা হোক, তাহলে কেন জানি না ও ওর মার সাথেও শেয়ার করতে বারণ করে আমাকে, আমার আম্মুর সাথেও শেয়ার করতে বারণ করে যে এই ব্যাপারটা যেন কেউ না জানে। আমি জানলে কি হবে, কারণ এটা তো সবাই জানি, সবাই তো চাচ্ছি, ওর মাও চাচ্ছিল একটা পর্যায়ে, প্রথমে চাচ্ছিল না, পরে আম্মু আম্মু চাপ দেয়নি, আম্মু বলছিল যে মানে হলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। তোদের দিক থেকে তোরা একটু ফিনান্সিয়াল সমস্যায়, আমার দিক থেকে আমার মেয়েটা এরকম ধরনের, তো হলে খারাপ কি হয়। তো পরে রাজি হয়, ওর মাও রাজি হয়, ও তো রাজি না হলে তার এরকম একটা রিলেশন জড়াতো না। জি, সরি। তারপর যখন বিয়ের প্রশ্নটা ওঠে, আম্মু চাচ্ছিল যে আবার যদি কলেজে ভর্তি করি আস্তে আস্তে তো পাখা গজাবে, স্বাভাবিক। চাইবে না, উড়াল দিতে চাইবে, মানে ছেলেটা উড়াল দিতে চাইবে, সুতরাং উড়াল দেওয়ার আগেই আপনাকে দিয়ে ডানাটা কেটে দিক, এরকম একটা ব্যবস্থা। ডানাটা কেটে দিক না, ঠিক ভাঁজ করে দিক। ওকে, আচ্ছা। তো পরে মানে যখন বিয়ের কথাটা তোলে, তখন ওর ফার্স্ট কথা, আমি মাত্র পড়ছি, মানে এসএসসি পরীক্ষা দিলাম, এখনই বিয়ে ঠিয়ে এগুলো কেমন হবে, সমস্যা কি। আমি ছেলেটা বলছিল আমি পড়াশোনা শেষ করি বা অন্তত পক্ষে ইন্টারে ভর্তি হই, তারপরে না হয় ইন্টারটা পাশ করি, তারপরে বিয়েটা করব। আচ্ছা আচ্ছা। আর ও সবসময় আমাকে বলতো, মানে যখন লাভ রিলেশন চলছিল, এসব বিয়ের এক কথা তখনও আসেনি, তখনও আমাকে বলতো আমি এসএসসি পরীক্ষাটা দেই, তারপর একটা চাকরি বাকরি কালেক্ট করব, এরপর আমি বিয়েটা করব। তা আমি সেটা নিয়ে আশ্বস্ত ছিলাম। তো ও চেষ্টা করেও চাকরির জন্য, এক জায়গায় পত্রিকা থেকে চাকরির দেখে, সার্কুলার দেখে যায়, প্রতারিত হয়। আচ্ছা। তো আসলে ওইবার প্রতারিত হওয়ার পর আর সেভাবে তেমন কোনো চেষ্টা করেনি, তবে কিন্তু এমনিতেও ব্যবসা জানতো, অনেক কিছুই জানতো। পরে আম্মু ওকে যখন বিয়ের কথা বলে, ও তখন মানে অ্যাভয়েড করতে চাচ্ছিল বারবার। আচ্ছা। পরে আমার ফ্রেন্ড, ওই যে বললাম সুপর্ণা, ও ফোন দেয় যে ওর নাম, আমার হাজবেন্ডের নাম হচ্ছে রবিউল, রবিউল তুমি চাচ্ছ না কেন। এখানে আরেকটা কথা বলি, ওর নাম রবিউল, কিন্তু প্রেম অবস্থায় আমি ওকে এতটা বেশি বিশ্বাস করে ফেলেছিলাম যে অতিরিক্ত বিশ্বাস থেকে আমি তার নাম দিয়েছিলাম আলামিন। ওকে, আলামিন মানে বিশ্বাসী, আমরা জানি। জি। তো আমার ফ্রেন্ড সার্কেলে আসলে এই জিনিসটা আমি গোপন করে যাই যে সেই রবিউলই এই আলামিন। আমি ওকে আলামিন নামে আমার ফ্রেন্ডদের সাথে নতুন করে পরিচয় করিয়ে দিই, যে কারণ এই জন্যই যে সবাই নেগলেক্ট করবে, বয়সে একটা ছোট ছেলের সাথে তুই প্রেম করছিস, এটা কেমন ধরনের কথা। তো সবাই এটা নেগলেক্ট ভাবে দেখবে, সেজন্য আমি আসলে ওকে রবিউল, আজকে সবাই হয়তো বা জানছে বা একটু একটু আঁচ করেছিল সবাই, কিন্তু আজকে ডিটেলস মানে শিওর হয়ে যাচ্ছে যে সেই রবিউলই ছিল আলামিন। তো পরে আমি মানে পরে সুপর্ণা ওকে বললো যে রবিউল তুমি কেন যাচ্ছ না, বিয়েটা হোক, তারপরে যা হবার হোক না, বিয়ে হলে তুমি একটা চাকরি বাকরি খুঁজে নাও, সমস্যা কি, তুমি তো সক্ষম ছেলে, তুমি তো পারবা সেটা। তখন বলছিল দিদি আমি বিয়েটা করতে পারি একটা শর্তে। তখন বললো বিয়ে করবা, সেখানে আমার শর্ত কি, তুমি তো ওকে ভালোবাসো। তখন বলছে ভালোবাসি ঠিক আছে, কিন্তু যদি আমাকে, ও তখন মানে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ফর্ম নিচ্ছিল, মানে ওর এসএসসি পরীক্ষার পরে, জি এইচএসসি তে ভর্তি হবে। ওকে। তো বলছিল যে যদি আমাকে ভিক্টোরিয়া কলেজে ভর্তি করে দেয় তাহলে আমি ওকে বিয়েটা করতে পারি। সুপর্ণা আমাকে সেই মুহূর্তে কথাটা জানায়, আমি প্রচন্ড কান্না করি যে ভালোবাসলে আবার শর্ত আসবে কেন,
আমি খুব আপসেট হয়ে যাই। ওর এই কথাটা বা ওর আরো বিভিন্ন ধরনের কথাবার্তা আসছে। ও বিয়ে করতে চাচ্ছিল না, কিছুতেই চাচ্ছিল না। ওর মাও বেঁকে বসে আর ও বেঁকে বসে। তা আমি বললাম আসলে এই সময়টায় আরো কিছু কথা বলি যে লাভ রিলেশন চলা অবস্থায় কিছু কথা না বললে আসলে হয়তো বুঝতে পারবে না যে কতটা গভীরে ছিলাম আমরা। যেমন লাভ রিলেশনটা শুরু হয় সম্ভবত আমাদের 2008-এর 25শে এপ্রিল থেকে। সে আমাকে ফুল গিফট করে, একটা তোড়া ফুলের, বাড়িতে যাওয়ার পর। আমি সেটা নেইনি, কারণ আমি তার ভালোবাসাটা একসেপ্ট করতে পারছিলাম না। পরে সে খুব কান্না করে। পরে আমি ঠিক আছে, আমি তাকে বোঝালাম ঠিক আছে আমি নেব না, সরি একটা ফুল দিয়েছিল, কি ফুল ঠিক মনে পড়ছে না। পরে আমি যখন বললাম ঠিক আছে আমি নেব, আপনি আমাকে আরেকটা ফুল কিনে দেন, আমি ওকে আপনি বলতাম তখন থেকে শ্রদ্ধা করে, যে সে যেহেতু আমার স্বামী হবে সেহেতু আমি তাকে আপনি বলবো। আর সে তুমি জিনিসটা পছন্দ করতো না। যাই হোক, পরে ওর সাথে আমার রিলেশনটা চলে। তারপর সে আমাকে ফুল দেয়, একটা তোড়া দেয়। একটা ফুল নেইনি, সেটার জন্য ওই যে বলে না একটা না নিলে দুইটা, সেরকম একটা নেইনি তাই একটা তোড়া, অনেক বড় একটা তোড়া দেয়, রজনীগন্ধা, গোলাপ, অনেক কিছু ছিল। পরে সেটা নেই। এরপর সেই বছরেরই 25শে জুলাই ও ওর মার কাছ থেকেও টাকা নেয়, আমার আম্মুর কাছ থেকেও টাকা নেয়, 5,000 টাকা মনে হয় নিয়ে ঢাকায় আসে। আসার পর আমরা আসলে আজকেই হয়তোবা সবাই জানছে আমি ফ্যান্টাসি কিংডম এ গিয়েছিলাম। আমি সবাইকে বলেছি কি, আমার ফ্যামিলিতে বলেছিলাম যে আমি সেটা মানে গেছি কলেজ থেকে। আসলে কলেজ থেকে নয়, আমি গিয়েছিলাম তার সাথে যাই। কলেজে রাত হয়ে যায়। রাত হয়ে যাওয়ার পর আমি তার সাথে, কলেজে একটা নিয়ম ছিল যে 8:30 বা 7:30 এরকম একটা নিয়ম ছিল, হোস্টেলে ঢুকতে দেবে না এরপরে। তো ঠিক তাই হয়ে যায়, তারপর হয়ে যায় সম্ভবত 9টা বাজে আমরা ফিরে আসি। সারাদিন অনেক মজা করেছিলাম, একসাথে ছবিও তুলেছিলাম। ঠিক এই জায়গাটাতে আমরা এই তারপরেরটুকু আমরা সংবাদের বিরতির পর শুনবো। আমরা বিয়ের ঠিক পূর্ব মুহূর্ত আমরা আপনার কাছ থেকে শুনি। যাই হোক, শেষ পর্যন্ত বিয়ের দিকে আগায় জিনিসটা। ও রাজি থাকে না, তারপরও হয় শেষ পর্যন্ত কিছু শর্ত সাপেক্ষে। এবং শর্তটা আপনারা মেনে নিলেন? হ্যাঁ, আসলে কিছু কিছু শর্ত ছিল মানার মতো না, কিন্তু আমি বিয়েটার স্বার্থে মেনে নিই। আচ্ছা, আসলে আমি ওকে এতটা বেশি ভালোবেসে ফেলি যে ওকে আমি পাবো না, এটা আমি কিছুতেই মানতে পারছিলাম না। এখানে আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার মা এত কিছুর পরও ব্যাপারগুলো মেনে নিচ্ছিল এই কারণে যেহেতু আমার মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী, জি, এবং যেভাবেই হোক ওর ভবিষ্যৎটা ভালো হোক, বা ওকে যদি বিয়ে দিয়ে দেওয়া যায়, একবার ছেলেটার সাথে বিয়ে হয়ে যায়, তাহলে উনি নিশ্চিন্ত হতে পারেন। জি, নিশ্চিন্ত হতে পারেন। আরেকটা হচ্ছে, একটা ছেলের প্রথম স্ত্রীর প্রতি যে ফিলিংসটা থাকে, দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হলে এই জিনিসটা হয় না। সুতরাং উনি বিশ্বাস করেছিলেন যেটাই হোক না কেন এই ছেলেটা যদি বিয়ে করে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। জি, যাই হোক, বিয়েটা মানে শর্ত সাপেক্ষে হয়। শর্তগুলো ছিল ওর পড়াশোনা চালাতে হবে, ও দ্বিতীয়বার একটা বিয়ে করবে। যেহেতু আমি অক্ষম, আমি সংসারের কোনো কাজ করতে পারবো না, সেহেতু ও দ্বিতীয়বার একটা বিয়ে করবে। আর আমাকে যে বিয়ে করছে, আমাকেও খাওয়াবে কিভাবে? আমার দিক থেকে কিছু মানে সম্পত্তি আমার নামেই দিতে হবে। এখন শর্তটা নিয়ে আমি একটু কনফিউশন আছি, কি তার নামে দিতে হবে না আমার নামে দিতে হবে। 3টা শর্ত, মানে ভয়াবহ রকমের 3টা শর্ত। প্রথমটা হচ্ছে ঠিক আছে তাকে পড়াতে হবে, এটা আমি মেনে নিলাম। দ্বিতীয়টার যেটা সেটা ছিল আপনাকে বিয়ে করবে এবং জীবনের একটা পর্যায়ে তার আরেকটা স্ত্রী থাকবে। জি, এবং সেটা শুধুমাত্র আপনি দৃষ্টি প্রতিবন্ধী এই কারণে। আর তৃতীয় যেটা শর্ত ছিল সেটা হচ্ছে জমি জমা যা দেওয়া হবে আপনার পরিবার থেকে সবকিছু তার নামে দিতে হবে। না, তার নামে দিতে হবে ঠিক এই টাইপের ছিল না, আমার নামে হোক তার নামে হোক দিতে হবে। আমার নামে দিলেও সমস্যা নেই, কিন্তু দিতে হবে। এক ধরনের যৌতুকই বলা চলে। হ্যাঁ, ওকে, তারপর
তো পরে আম্মু আসলে যেহেতু আব্বু মারা গেছেন, আম্মুর কাছে সেরকম কোনো টাকা পয়সা নেই, আর জমি জমা আমাদের এখনো ভাগ বাটোয়ারা হয়নি, তো দেওয়ার তো প্রশ্নই আসে না। আর যেহেতু জমি জমা আব্বু মারা যাওয়ার পর থেকে আমি এমনিতেই পাই, এটা আবার দেওয়ার কি আছে। জি। তো আম্মু বলছিল, দেখ আমি তো আসলে সেরকম কিছু, আমার কাছে টাকা পয়সা নাই ক্যাশ, আমার কাছে মাত্র 1 লাখ টাকা আছে, আমি সেটা আমার মেয়ের জন্যই রেখেছি, আমার ছেলেদের অনেক সমস্যা, তো আমি সেভাবে দেইনি তাদেরকে। আচ্ছা। যে আমার মেয়ের একটা ভবিষ্যৎ আছে, একটা কাউকে কারো হাতে তুলে দিতে গেলে কিছু না কিছু লাগবে। এখন তুই যে পড়ালেখা চালানোর কথা বলছিস, আমি এই টাকাটাই দিতে পারি, এখন তুই কি ব্যবসা করবি না পড়াশোনা করবি সেটা তোর ব্যাপার। আচ্ছা। যাই হোক, ও সেটা পড়ালেখার কাজেই খরচ করে, শেষ পর্যন্ত বিয়েটা হয়। কবে বিয়ে হলো আপনাদের? বিয়েটা হয়েছিল 2009 এর 3রা জুলাই। তারা 2009 সালের 3রা জুলাই। ওকে, ঠিক আছে। তো সে বিয়েটা আসলে খুব ঘটা করে হয়নি, সেখানে জাস্ট আমার 2 ভাই প্লাস আমার আরেকজন ভাই আছেন চাচাতো, নাম মোহন, উনি ছিলেন, আর আত্মীয় স্বজনদের মধ্যে তেমন কেউ ছিল না, আমরা যে ঢাকায় থাকি আশেপাশের কয়েকজন ছিলেন। এবং তখন আপনি ইন্টারমিডিয়েট, তখন আপনি কিসে অনার্সে ভর্তি হয়েছেন? আর তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? ও তখন ভর্তি হয়নি, এখনো ইন্টারে ভর্তি হয়নি তখন না। ওকে। তারপর বিয়ে হওয়ার মনে হয় 1-1.5 মাসের মধ্যে ও টাকাটার জন্য চাপ দেয় যে আমার টাকাটা আমাকে দিতে হবে। তা আম্মু চায় যে টাকাটা ওকে ওভাবে না দিয়ে, ওর বয়সটা যেহেতু সেরকম না, টাকাটা ওভাবে না দিয়ে আমি কিছু একটা করে দিব, তো সেটা রাজি হয় না। পরে টাকাটা দেয়, ওর হাতেই দেয়, ভাইয়াদের অজান্তে। দেওয়ার পরে ও টাকাটা নিজের মতো করে খরচ করে, এমনকি ওর মার হাতেও দেয়নি ও টাকাটা। 1 লাখ টাকা? জি। ওর মাকে দিয়ে একটা অ্যাকাউন্ট খুলিয়ে নিয়েছিল, কিন্তু ওর মা তো সেরকম শিক্ষিত ব্যক্তি না যে নিজে সেটা খরচ করতে পারবে। তাছাড়া তার মাও এটা রাগ করেছিলেন যে টাকাটা আম্মু চেয়েছিলেন, ওর মার হাতেই দিতে চেয়েছিলেন, কিন্তু ও বলে না, কারো হাতে দেওয়া যাবে না। আপনি যেহেতু তার স্ত্রী ছিলেন, সুতরাং আপনাকে আমার প্রশ্নটা করতেই হচ্ছে যে যখন ও এসএসসি ইন্টারমিডিয়েটে ভর্তিও হয়নি বলা যেতে পারে, সেই সময় এই পরিমাণ টাকা দিয়ে কি করেছিল আপনার ধারণা মতে? না, আসলে এটা ও পড়ালেখার কাজেও খরচ করে, একটু বিলাসী ভাবে চলাফেরা করে। আচ্ছা আচ্ছা। 1 লাখ টাকা 13 মাসেই শেষ। ওকে। যাই হোক, পরে পড়ালেখা করে ওই টাকাটা দিয়ে, লেখাপড়া চলছে। তো ওই পর্যায়ে যখন আমাদের বিয়ের 2 মাস সম্ভবত, তখনই ও বলছে তোমাদের ফ্যামিলিতে কথা দিয়েছিল যে আমার তোমার নামে একটা জমি জমা দিবে, কই সেটা? তখন আমি বললাম, জমি জমা দিবে মানে দেওয়ার কি আছে, আমার তো এমনিতেই আছে। তখন বলতেছে যে না, দিবে যেহেতু বলছে এটা তো দিতে হবে। বিয়ের পর কি আপনারা আপনাদের পরিবারই থাকতেন নাকি দুজন একসাথে আলাদা থাকতেন? আসলে বিয়ের পর আমি কম্পিউটার শেখার জন্য আলাদাভাবে মিরপুরে বাসা নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। এমনিতে আমাদের এখানে বাড্ডা, আমাদের স্থানীয়, আমরা স্থানীয় না, আমরা থাকতাম সবসময় বাড্ডাতেই, জি, আব্বু থাকতে থেকেই। তো বিয়ের পর আর কি আমি কম্পিউটার শেখার জন্য মিরপুরে যাই, প্রতিদিন কম্পিউটার শিখতে হবে, আর আমি কম্পিউটার একটু পিছিয়ে গিয়েছিলাম বিয়ের কারণে, ওইটা কভার করতে আমার খুব কষ্ট হচ্ছিল, আর এখান থেকে মিরপুর যাতায়াত খুব কষ্ট হতো, সেজন্য মিরপুরে বাসা নিই। আচ্ছা। তো ও আসলে পরে যাই হোক, যখন ভর্তি হওয়ার পরেও আমার সাথে তেমন একটা থাকতো না, ও হোস্টেলেই সময় কাটাতো বেশি, কারণ হোস্টেলে স্বাভাবিক ইন্টার লাইফ তো খুব ব্যস্ত লাইফ, ও হোস্টেলেই বেশিরভাগ সময় কাটাতো। এখানে আরেকটা ব্যাপার আছে, ও আমাকে কারোর সাথে পরিচয় করাতো না, কারণ এটা আসলে একটু স্বাভাবিক আমি মনে করি, যে যেহেতু হোস্টেলে থাকে পরিচয় তো করাবেই না, পরিচয় করালে বিবাহিত ছেলেকে তো রাখবে না সেখানে। আচ্ছা আচ্ছা। তো ফ্রেন্ড সার্কেল জানলে তো আস্তে আস্তে সবাই জানবে, এই জন্য ও ব্যাপারটা আমাকে ইগনোর করতে বলেছিল, তো আমিও সেটা রাজি ছিলাম, ঠিক আছে। তারপর 2 মাস পরে যখন বলছে জমি জমার ব্যাপারটা, আমি বললাম এটা সম্ভব না। আম্মু ওকে বলে দিল, দেখ এত বেশি চাপাচাপি করলে আমি দিব না, আমি তো বলেছি আমি দিব, আর দেওয়ার কি আছে, আমার মেয়ে তো এমনিতেই পাবে, ওর বাবা যেহেতু নেই, বাবার সম্পত্তি তো এমনিতেই ভাগ হয়ে গেছে। যাই হোক জমির ব্যাপারটাও বাদ। পরে আস্তে আস্তে দিন যায়, 3 মাস যখন, তখন আমার ভাইয়েরা তো জানতো না 1 লাখ টাকা ওকে দেওয়া হয়েছিল, কিন্তু
ভাইয়া মানে আম্মু আসলে চাচ্ছিল টাকাটা আবার ভাইয়াদের কাছ থেকে নিয়ে রাখার জন্য। ওকে, যে রেখে দিই, এটা আরেকটা বিপদ আপদ তো থাকতেই পারে, মেয়ে বিয়ে দিয়েছি, তাছাড়া আমার নিজের একটা ব্যাপার আছে। তো ভাইয়াদেরকে আম্মু ব্যাপারটা জানাতেও বারণ করেছিল, কিন্তু ও জানি না কি কারণে বললে হয়তো ওকে নেগলেক্ট করা হবে, আমি সেটা করব না। ও মানে সেটা মানে একটু রাগান্বিত, ক্রুদ্ধ হয়ে হয়তো বা, যে উনি টাকা নিচ্ছেন আমাকে সেটা দিচ্ছেন না, আমি সেটা পাবো না। ও আমাকে বলেছিল যে খালা যে টাকাটা নিচ্ছে সে টাকাটা আমাকে দিতে বলো, তুমি নিয়ে নাও, ফুসলায় ঠাসলায় নিয়ে নাও। আমি বলছি আম্মুরও তো একটা প্রয়োজন থাকতে পারে। যাই হোক, পরে আর কি ও ভাইয়াকে ব্যাপারটা বলে দেয়, 3 মাস যখন, তখন ও ভাইয়াকে ব্যাপারটা বলে দেয়। আমি একটু একটা জানতে চাই, সেটা হচ্ছে আপনারা যখন ঢাকা শহরে থাকতেন, ও তো আপনাদের পরিবারই থাকতো এবং পরিবারই মোটামুটি ভরণ পোষণ করতো। ও ঢাকা শহরে আসার পরে ওর ভরণ পোষণ কারা করতো? এটাও আসলে ভাইয়াদের দিক থেকে হতো, মোটামুটি কি বিয়ের পর থেকে সম্পূর্ণটাই ভাইয়াদের দিক থেকে। আর হালকা পাতলা ওর মার কাছ থেকেও নিত, মানে এত দিক থেকে নিয়েও ওর হতো না, ওর মার কাছ থেকেও নিত। জিনিসটাই আমি মানতে পারতাম না, যে একটা মাকে এত কষ্ট দেওয়ার কি দরকার। যাই হোক, পরে ও ভাইয়াকে বলে দেয়। একই সাথে আরেকটা খুব মানে খারাপ ব্যাপার, যে ও ভাইয়াকে এভাবে বলে, আসলে ওর সাথে আমি যে বিয়ের আগে আমার যে সম্পর্কটা ছিল সেটা আসলে আমি মানে ভালোবেসে করি নাই, মন থেকে করি নাই, আমার মানে পরিস্থিতি বা আমার স্বার্থ ছিল সেজন্য করেছি। আপনার ভাইয়াকে বলে? আপনার কোন ভাইয়াকে বলে? বড় ভাইকে। ওকে। তখন ভাইয়া এই জিনিসটা শোনার পর ভাইয়াকে আবার এটাও বলে, আমি যে আপনাকে এত কথা বলছি সেটা কিন্তু আপনি খালাকে বলবেন না। আরেকটা ব্যাপার, আসলে এখানে এটা খুবই তুচ্ছ, কিন্তু আমার একটু খারাপ লাগতো যে আমি ওর মাকে কিন্তু মা ডাকছিলাম বিয়ের পরে, আর ওর মা ওকে বারণ করেছে যে আমার মাকে যেন ও মা বলে না ডাকে। কিন্তু আমার মায়ের খুব আশা ছিল যে মেয়ের জামাই তাকে মা বলে ডাকবে। যাক, সেটা হয়নি। যাই হোক, সেটা পরে ভাইয়া পরে আম্মুকে বলে যে এরকম এরকম। আর সবচেয়ে বেশি ভাইয়া এটাই বলে যে আমি সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি এটাতে যে আমার বোনটাকে সে আসলে ভালোবেসে গ্রহণ করেনি, জাস্ট স্বার্থে। এই ছেলে আমার বোনকে আসলে কিভাবে দেখবে। যায়, সেটাও যায়। বিয়ে হয় জুলাইয়ে, সম্ভবত নভেম্বরে কোরবানি ঈদ হয়। কোরবানি ঈদের পরে আমরা একবার নন্দন পার্কে যাই ঘুরতে। তখন সাথে আমার একজন জেঠি ছিলেন, আমার আপন জেঠি ছিলেন, বড় জেঠি। তো আমরা যখন যাই, আর আরেকটা জিনিস ছিল, ওর সাথে আমি যখন কোথাও বের হতাম ঘুরতে, ও আমাকে পরিচয় দিত না। কেউ যদি জিজ্ঞেস করতো উনি আপনার কি হয়, বলতো ও আমার খালাতো বোন। পরে আমি জিনিসটা নিয়ে খুব বলতাম, আচ্ছা আপনি কিভাবে বিয়ে বেগে বাঁধে না একটু যে আপনি স্ত্রীকে বলেন খালাতো বোন। পরে সে একই অবস্থা নন্দন পার্কেও হয়। যাই হোক, নন্দন পার্কে ও আমাকে মানে পরিচয় দিতে চায় না, কিন্তু আমি সেটা নিয়ে একটু রাগ করি। ও মানে অন্যদের সাথে রাইডার গুলোতে চড়তে চায়। আমি বললাম যে আমি তাহলে কি করবো। ও বলছিল তুমি জেঠির সাথে চড়ো বা অন্য কারোর সাথে। আমি বললাম অন্য কারোর সাথেই যদি চড়বো তাহলে আর আপনার সাথে আসলাম কিসের জন্য, আমি আপনার সাথেই চড়বো। আর না চড়লে ঠিক আছে, আমি চলে যাবো, আপনি চড়েন, আমার সমস্যা নেই, আমি বাসায় চলে যাব। যাই হোক, এভাবে পরে চড়া হয়। ও থাকে আমার সাথে ঠিকই, মুড অফ। সন্ধ্যা যখন ফিরে আসবো তখন সে আমার সাথে খুব ক্রুদ্ধ আচরণ করছিল। আমি অন্ধকার, তখন ওয়াটার থেকে ফিরে আসার পথে ওই জায়গাটা খুব অন্ধকার ছিল। তো মানে আমার জুতা ছিল না পায়ে, ওয়াটার থেকে আসছি যেহেতু জুতা ছিল না পায়ে, আমি ড্রেস চেঞ্জ করব, ও আমাকে নিয়ে যাচ্ছে খুব টেনে টেনে। পরে আমি বললাম এভাবে টানছেন কেন, আমি তো ব্যথা পাচ্ছি। বলে পাও গিয়ে, যা ইচ্ছা তাই পাও। আমি বললাম প্লিজ, কি এরকম করতেছেন কিসের জন্য। পরে আমার পায়ে কাঁটা ঢুকলো। কাঁটা ঢুকছে, আমি বলতেছি যে কাঁটা ঢুকছে, আপনি প্লিজ একটু থামেন। বলতেছে না, কাঁটা ঢুকুক গে, যা ইচ্ছা তা ঢুকুক। মানে ওই যে আমার সাথে তাকে চড়তে হইল, আর কারোর সাথে সে চড়তে পারে নাই, এই একটা জেদ ছিল তার মধ্যে। পরে কাঁটা ঢুকে ভালো কথা, পরে সেখান থেকে আসা হয়। আমার জেঠি আর কি তার কাছ থেকে টেনে নিয়ে যায়, তোমাকে ধরতে হবে না,
তুমি ছাড়ো, আমি নিব তাকে। পরে আমাকে জেঠি সবকিছু করে। পরে আমি ঘরে আসার পর যেহেতু আমার দৃষ্টি নেই, কাঁটাটা খুলতে তো আমি পারবো না। আমি ওকে বলি আমার কাঁটাটা একটু খুলে দেবেন। বলে কি, তোমার কাঁটা খোলার সেটা যাকে দিয়েছে তাকে খুলে দাও, বা তুমি খুলো গিয়ে, আমি পারবো না। আমি কম্পিউটার ক্লাসে যেতাম, আমার খুব সমস্যা হতো। আমি ওকে বললাম, দেখেন আমার না খুব কষ্ট হয়, কাঁটাটা একটু খুলে দিবেন। 2-3 দিন হয়ে যায়, তাও খুলে দেয় না। অনেক বলতাম। পরে আমি না পেরে, জেঠি আমার খুব বড় মানুষ, মুরব্বী, বলতে ইচ্ছা করে না। আর সবচেয়ে একটা ব্যাপার, আমার একটা জিনিস মনে হচ্ছে, সে তো আমার স্বামী, স্বামীকে এতটুকু বুঝবে না, স্বামীকে এতটুকু ভালোবাসবে না যে আমার কষ্ট দেখে তার কষ্ট লাগবে না। এটা সেজন্যই আসলে এতদিন ওয়েট করা। পরে আমি জেঠিকে দিয়ে খুলাই। এই নির্মমতাটা দিয়েই শুরু হয় আমার জীবনে ওর নির্মমতা। তারপর কারণে অকারণে কথা শোনাতো। তারপর আমার সবচেয়ে কষ্ট লাগতো, ও অন্যায় করবে কিন্তু ওর অন্যায়টা কেউ ধরতে পারবে না। ওর মাও ওর অন্যায়টাকে কখনো ধরতো না। কোন একটা কারণে একবার ও বাটি ভেঙে ফেলে, সেটা নিয়েও আমি খুব রাগ করি ওর সাথে, খুব খারাপ ধরনের আচরণ করি। আমি আচরণ কি, ওকে কিছু বলি না, আমি খুব কষ্ট পাই যে এই সংসারের কিচ্ছু গড়ে দেয়নি আমাকে, অথচ ভাঙার কে। পর আমি নিজে প্রচন্ড কষ্টে আমি নিজেই নিজের গলা চেপে ধরি। এটা আমার একটা অন্যায়, আমি স্বীকার করি, কিন্তু আমি আসলে সহ্য করতে পারছিলাম না। পরে যাই হোক, ওরা এটা নিয়ে খুবই করে যে কত বড় খারাপ মেয়ে হলো এই কাজটা করতে পারে, কিন্তু আমার মেন্টালিটিটা কিরকম সেটা ওরা বোঝার চেষ্টা করেনি। ওর মাও ছিল সে মুহূর্তে। আমার কথা এটাই যে ও বাটি ভাঙবে কেন, ও কি কিছু গড়ে দিয়েছে আমাকে? আমার খুব খারাপ লাগে জিনিসটা। আর যাই হোক, পরে এইভাবেই দিন কাটছে। ও তো আমার কাছে ঠিক সবসময় থাকতে পারে না, কারণ ইন্টার লাইফ, ওকে তো দূরেই থাকতে হবে পড়ালেখার জন্য। থাকে ওখানে কি করে তা তো আর আমি জানি না। আর বাসায় যখন আসতো, ওর মোবাইল রিসিভ করা আমার জন্য নিষিদ্ধ ছিল। ওই যে ফোন যদি রিসিভ করি জানতে পারবে সবাই, সেটা মেনে নেই। যাই হোক, ওইটা গেল। এরপরে ইন্টারমিডিয়েট পরীক্ষাও শেষ হলো এভাবেই, ভালো মন্দ এভাবেই শেষ হয়। ইন্টারমিডিয়েট পরীক্ষা শেষ হওয়ার পর ও আমার কাছে প্রায় 6 মাস ছিল। ইন্টারমিডিয়েট পরীক্ষা সম্ভবত মে মাসে শেষ হয়। আমি মে মাসে আমি এক কারণবশত বাড়িতে যাই জুনের 8 তারিখে। এটা হচ্ছে 2011-তে। জুনের 8 তারিখে আমি বাড়ি থেকে আসি। তখন থেকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত ও এক নাগাড়ে আমার কাছে ছিল। 2-3 দিনের জন্য হয়তো বাড়িতে গিয়েছে, আবার চলে এসেছে। এক নাগাড়ে এই কয়দিন আমার সাথে ছিল। এই কয়দিনে যেটা আমি দেখেছি, ও খুব বেশি মাত্রায় কথা বলতো ফোনে। কার সাথে কথা বলে আমি জানতাম, ও কিন্তু কখনোই ফ্রি থাকতো না। ও আমার সাথে শেয়ার করতো যে এই মেয়েটার সাথেও কথা বলছে। যেমন আমি কিছু নাম বলি, যে কখনো বলতো, প্রথমবার যেটা শুনেছি, অ্যানি একটা মেয়ে ছিল, ওর ক্লাসমেট, তার সাথে কথা হতো। তার সাথে প্রায় কন্টিনিউ হয় 1 বছরের মতো বা 5-6 মাসের মতো। তারপর আবার অ্যানির ভাস্তি না যিনি ভাগ্নি, তার সাথে কিছুদিন কথা হয়। সে আমাকে সবই বলতো। আচ্ছা, আমি মাইন্ড করতাম না আসলে। ও এইভাবে আমাকে গড়ে তুলছে যে ও নিজেও মাইন্ড করবে না, আমিও মাইন্ড যেন না করি কখনো। ঠিক আছে, আমি তোকে এতটাই বেশি বিশ্বাস করি যে ও আমার কাছে আলামিন। আর ও কোথাও পরিচয় দিতে গেলে অপরিচিত জায়গায় ও আলামিন বলতো। যাই হোক, পরে অ্যানির সাথে শেষ, অ্যানির ভাগ্নির সাথেও কথা শেষ। তারপর শুরু হয় আরেক ক্লাসমেট। এটা শুরু হয় আমার কাছে আসার 5-6 মাস আগে, ওই যে জুনের 8 তারিখের আগে। নামটা ছিল মিথিলা। তার সাথে খুব কথাবার্তা হয়, আমার কাছে এসেও কথাবার্তা বলে, রাতেও কথাবার্তা বলে। এখানে আরেকটা কথা বলে রাখি, ওর কোনো কারণে ওর মেন্টালি চাপ পড়ে। আমি যতদূর বুঝতে পারছিলাম যে ওষুধ ও ভুল খেয়েছিল, সে কারণে, বা ও বলে ও আমার দোষ দেয় যে আমি ওকে মেন্টালি খুব চাপাচাপি করি নাকি, সেজন্য ওর মেন্টালি সমস্যা হয়ে যায়। তবে আমি যেটা দেখেছি, ওর অত সমস্যা ছিল না, কিন্তু ওষুধের কারণে একবার ওই সব কারণে মানসিকভাবে একটু
খারাপ অবস্থা হয় সেজন্য ও খায় ঘুমের ওষুধ, মানে তাকে মানসিক রোগের ওষুধ খেতে দেওয়া হয় ডাক্তারদের থেকে। কিন্তু সেটা সে ভুল খেয়েছিল, যেটা তাকে বলেছে রাতে সবগুলো খাবে আর সকালে শুধু একটা খাবে, আবার রাতে সবগুলো খাবে, সারাদিন আর নাই। কিন্তু সেগুলো সে রাতে সবগুলো খেয়েছিল, আবার সকালেও সবগুলো খেয়েছিল। আমরা সেটা জানতাম না। খাওয়ার পর ওর খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো সেই থেকে ও ওষুধ ছাড়া ঘুমোতে পারে না। তো ওষুধ খেয়েই ঘুমায়, আমার পাশে ঘুমায়। যখন ঘুমায় তখন ওর ফোন আসে, সেই মিথিলা এত বেশি ফোন করে। ওর নাকি খুব ভালো বন্ধু। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আরো তো বন্ধু ছিল, ও আছে, সমস্যা কি। কিন্তু আমি ওকে বলি যে আচ্ছা দেখেন, আপনার ঘুমটা কেউ নষ্ট করলে, আমি নিজেও কখনো নষ্ট করি না, আপনার ঘুমটা কেউ নষ্ট করলে আমি এটা মানতে পারি না। সেদিন ও ফোনটা রেখে দেয়, ফোনটা অফ করে দেয়, সাইলেন্ট করে দেয়। মেয়েটা SMS দেয়, আমাকে বলছে যে মেয়েটা SMS দিচ্ছে। আমি বললাম তো ধরেন, ঠিক আছে, এত যখন কষ্ট পাচ্ছে, মেয়েটা নাকি খুব কষ্ট পাচ্ছে। ও বলছে, আমি বললাম ঠিক আছে ধরেন, ধরে বলেন যে আসলে আমার ঘুমের সমস্যা হচ্ছে, আমি এখন কথা বলতে পারবো না। বলি কি না, আর কোনোদিন ধরবো না, এমন একটা রিয়েক্ট করে। পরে আমি ভাবতাম যে হ্যাঁ, মেয়েটার সাথে মনে হয় আর সত্যি কথা বলে না, আর আমি ওর ঘুমের জন্য বলেছি, কিন্তু ও ধরে নিয়েছে আমি ওকে মাইন্ড করেছি, আসলে তা না। পরে মেয়েটার সাথে ও কথা বলতো বাহিরে গিয়ে, আমার সামনে না। সেই থেকে শুরু হয় আরেক খেলা, যে ও কথা বলে ঠিকই বাহিরে, আমার কাছ থেকে যখনই বাহিরে যায় তখনই ও কথা বলে। আর সেটা আমি বুঝি কিভাবে, ধরেন ও বাহিরে গেল, আমি কোনো কারণে বাজার বা কোনো কারণে ওকে ডাকলাম, পরে ও বলতো যে মানে ওকে ডাকার জন্য তো আমার ফোন ছাড়া কোনো উপায় নেই, আমি তো জানি না ও কোথায় আছে। ফোন দিতে গেলেই দেখতাম ওয়েটিং, যখনই ফোন দিতাম দেখি ওয়েটিং। ও একদিন আমাকে ঘরে এসে বলতেছে, আচ্ছা অঞ্জু, আচ্ছা এসা, মানে আমার আসলে ওকে ডাকতাম, ঠিক আছে সমস্যা নেই, আচ্ছা তুমি আমাকে বাহিরে গেলেই ফোন দাও কেন? তখন আমি বললাম, আমার তো প্রশ্ন সেখানে, আপনি বাহিরে গেলেই ওয়েটিং থাকেন কেন? তখন বলি কি না, আসলে আমি যখনই কারোর সাথে একটু কথা বলি তখনই তুমি ফোনটা দাও। তাই বললাম, আমি যখনই ফোন দিই আপনি তখনই ওয়েটিং থাকেন, আর আপনি কথা বলেন আমি জানি কি করে, আসলে আপনি বাহিরে গেলেই কথা বলেন, কার সাথে এত কথা বলেন? তখন আমার আস্তে আস্তে একটু মাইন্ড মানে অন্যরকম হচ্ছে, যে কিরে আমার সামনে কথা, এতদিন তো আমার সামনেই কথা বলেছে। তখন বলছে, শোনো, এমন কারোর সাথেই কথা বলি যা তোমার সামনে বলা সম্ভব না। তখন আমি বললাম, এটা আবার কেমন ধরনের কথা? তখন বলল, ঘরে কথা বললে, আচ্ছা তখন সে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে এসে পড়েছে, তখন যদি সে বলে যে সে বিয়ে করেছে, তখন তার কোনো সমস্যা নেই, তাকে তো কেউ হোস্টেল থেকে তাড়াই দিচ্ছে না, তাই না? তখনও সে বলবে না, সে আজীবন অবিবাহিত থেকে যেতে চায়। কুমার কি টাইপের, যাই হোক, সে তখনও সেটা বলে না, সবার কাছে গোপন, সে বিবাহিত না। আমি কথা বলবো ঘরে থাকলে সবাই শুনবে, মেয়ে কণ্ঠ, কে কথা বলে, একটা সমস্যা না? মেয়ে মানুষ শুনলে, ও যার সাথে কথা বলে ও একটু অন্যরকম হয়ে যাচ্ছে না? তো সেজন্য সে বলে না। যাই হোক, এভাবেই চলে ব্যাপারটা। চলতে গিয়ে এক সময় সে মানে মানে আমাকে অ্যাভয়েড করে, আমার কোনো কথার দিকে কেয়ার নেই তার, সে নিজের মতো নিজে থাকে। রোজার মাস আসলো, আমি ইফতার করছি কি করছি না তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নাই, ও রোজা রাখে না ঠিক মতো, নামাজ পড়ে না। আমার এই ব্যাপারগুলো ভালো লাগতো না, কারণ যেগুলো দেখে আমি ওকে বিয়ে করছি সেটাই যদি ওর মধ্যে না থাকে। This track was downloaded from FusionBD.com. তো পরে যাই হোক, শেষ পর্যন্ত যেটা হয় যে ওর সাথে মানে ওই রং নাম্বারে কথা বলাটা খুব বেশি মাত্রায় হয়ে গেছে, আমাদের এলাকাতে খুব ছড়াছড়ি হয়ে গেছে। আর ও মানে আচ্ছা, ও যদি অন্যায় না করে, আমার বাসার পাশে যারা, তাদেরকে দেখলে ও আড়াল হয়ে যাবে কেন? ওর মধ্যে যদি সেরকম কোনো ফিলিংস না থাকে, ও যদি লাভ রিলেশন না করে থাকে কারোর সাথে। মোট কথা হচ্ছে যে আপনার কাছ থেকে ও নিজেকে হাইড করতে চাইতো, জি জি, গোপন করতে চাইতো, এবং প্রকাশ্যে কোনোভাবে আপনাকে স্বীকার করতো না আপনি তার স্ত্রী। আচ্ছা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনারা কি বিয়ের আগে এটা মেনে নিয়েছিলেন যে আপনাকে যে কখন বিয়ে করবে তারপরে দ্বিতীয় স্ত্রী আরেকজন হবে, যে যার কোনো সমস্যা থাকবে না? আসলে এটা তখন আমি যেটা মনে করি, তখন আমি মেনে নিয়েছিলাম, কিন্তু পরে যখন দেখছি যে সে আমাকে অ্যাভয়েড করে যাচ্ছে,
তখন আমার কথা হচ্ছে এটা যে আজকে সে এখনো বিয়ে করেনি আরেকটা, এখনই সে আমাকে অ্যাভয়েড করতে শুরু করছে। ওকে, তা আরেকটা বিয়ে যখন করবে সে তো অবভিয়াসলি একজন ভালো মানুষ হবে, চোখে দেখা মেয়ে হবে, সক্ষম মেয়ে হবে। সে যখন আসবে আমার স্থানটা তখন কোথায় থাকবে? আজকেই সে আমার কাছে ঠিক মতো থাকে না, আমাকে সময় দেয় না, সেদিন কি হবে? আমি তখন আর মানতে চাইনি। কত বছরের ঘর সংসার ছিল আপনাদের? 2.5 বছর, 2.5 বছর বলা যায়। একবারে শেষের দিনগুলোর কথা শুনতে চাই। শেষের দিনগুলো যেটা বলতে হয় সেটা হচ্ছে নভেম্বরের পরেও চলে যায়, কোনো কারণে চলে যায়। আমার মনে হয় ও হয়তো মেয়েটার সাথে দেখা করতে যায়, ও বলে এগুলো মিথ্যা, এগুলো ভুল। ঠিক আছে, আমি মানলাম ভুল। আমাকে যে মানে সরাসরি অ্যাভয়েড করছিল সেটা তো ভুল না। আমি পাশে থেকে, একটা কথাই আছে, আমাদের ধর্মেই একটা কথা আছে যে কোন ছেলেটা মানে একটা ছেলে ভালো না খারাপ তা তার স্ত্রীর কাছ থেকে জেনে নাও, আর একটা মেয়ে ভালো না খারাপ তা তার স্বামীর কাছ থেকে জেনে নাও। তাহলে আমি স্ত্রী হয়ে আমি মানে সে বলছে যে আমি স্ত্রী হয়ে আমি যা ধারণা করেছি সেটা ভুল, তাহলে ঠিকটা কি ছিল? সে আমার সাথে কেন শেয়ার করলো না? সে শেয়ার মানে আমি যদি তাকে জিজ্ঞেস করতাম, আচ্ছা আপনি, ওর রাতের বেলাও বাহিরে গিয়ে কথা বলতো 11টা থেকে 2টা-3টা পর্যন্ত হাঁটার নাম দিয়ে, যে হাঁটতে হয় তার ভালো লাগে না হাঁটলে। কিন্তু আমার কথা হচ্ছে ও কার সাথে কথা বলছে? ও যদি আমার ধারণা যদি ভুলই হয়ে থাকে তাহলে ও আমার সাথে শেয়ার করতো। ও আমাকে যেটা উত্তর দিল, আমি যখন ওকে জিজ্ঞেস করলাম খুব ভালোভাবে যে আপনি কার সাথে এইভাবে কথা বলেন, আমাকে তখন বলছে দেখো তোমাকে কোনো কৈফিয়ত দিতে আমি বাধ্য নই। আমি বললাম আমি বাধ্য নই? বলেন না। তখন আমি ওর মার কাছে বললাম, মা আপনার ছেলে আমাকে এভাবে অ্যাভয়েড করছে। তখন আমার দিকে ওর কোনো খেয়াল নেই, ও আমার দিকে আমাকে সময় দিচ্ছে না, আমাকে বোঝার চেষ্টা করে না, আমার দিকে কোনো মায়া মমতা নেই। তখন ওর মা আমাকে যেটা উত্তর দিল সেই উত্তরটাতে আমি আরো আপসেট হই যে আমি তাহলে কার কাছে যাব। তখন ওর মা বলল যে তুমি তো জানোই আমার ছেলেটা তোমার চেয়ে বয়সে ছোট, ওর এখনো মায়া মমতার সময় হয়নি, যখন সময় হবে তখন সে তোমাকে মায়া মমতা করবে। তখন আমি তার মাকে শুধু একটাই প্রশ্ন করলাম, মা তাহলে বিয়ের আগে মায়া মমতার সময় হয়েছিল আর বিয়ের পরে মায়া মমতার সময় চলে গিয়েছে না? ওকে, আপনি যে এক্সট্রিম সিদ্ধান্তটা নিলেন, মানে একদম সর্বোপরি যে সিদ্ধান্তটা আপনার নিতে হয়েছে শেষ পর্যন্ত, সেটা আপনি কিভাবে নিলেন? সেটা হচ্ছে ও যে বললাম নভেম্বরে সে যায়, তারপরে কুরবানি ঈদের আগের দিন তার মা এবং সে আসে মানে জিনিসটা মীমাংসার জন্য। মানে মীমাংসা বলতে এটা আমার ফ্যামিলিতে আমি জানাই যে তার মায়ের কাছেও আমি যেহেতু কিছু পেলাম না, এখন তো আমার ফ্যামিলি যেহেতু আমাকে চালাচ্ছে, আমার ফ্যামিলির কাছেই তো আমাকে সব বলতে হবে, তাই না? তো আমি আমার ফ্যামিলিকে জানাই। জানানোর পরে তো মানে ওরাও বুঝতে পারে জিনিসটা খুব বড় আকার ধারণ করছে। ও কখনো ওদের বাড়িতে যেত না, ও আসলে যাই হোক ওদের বাড়িতে ও কখনোই যেত না, ও সবসময় আমাদের বাড়িতেই থাকতো বিয়ের পর থেকে। কিন্তু সেবার সে রাগ করে, আমার আম্মুর সাথে কোনো কারণে রাগ করে সে ওদের বাড়িতে চলে যায়। তো যাওয়ার পরে ওর মা আসে জিনিসটা মীমাংসা করতে আসে পরে আমার ভাইয়া বলল, বড় ভাই, যে ও রং নাম্বারে কেন কথা বলবে? আর ওর মা উত্তর দিল, রং নাম্বারে কথা বলে কি হয়? সবসময় নিজের ছেলের দিকে টানতো আর কি, নিজের ছেলের যুক্তিটাই দেখাতো। সব মাই আসলে এই ভুলটা করেন, এখানে একটু সংশোধনী দিতে চাই। না, সব মা করে না। না, আসলে আমার কাছে কেন জানি মনে হয় সব মা আসলে এই ভুলটা করেন না। আমি আমার কথাটা উইথড্র করছি। আসলে বেশিরভাগ মারাই আসলে এই ভুলটা করে থাকেন। বিয়ের পরে আসলে নিজের সন্তানের দিকের ব্যাপারটা যতটা দেখেন, যাকে বিয়ে করেন তার দিকটাও কিন্তু সমপরিমাণ দেখা উচিত। আমার তো মনে হয় যে তার চেয়ে বেশি দেখা উচিত। আপনি সিদ্ধান্ত নিলেন, আপনার গল্পটার এক পর্যায়ে আমরা জানি যে আপনি তাকে ডিভোর্স দিলেন, আপনি নিজে থেকে ডিভোর্স দিলেন। সেটা কবে? সেটা দিয়েছি গত মে মাসের 21 তারিখে। তারও কারণ আছে, ওই যে ভাইয়া ওর মা যখন বলে রং নাম্বারে কথা বলে কি হয়, তখন ভাইয়া ওকে একটা কথা বলে যে আমাদের কাছে থেকে আমাদের কাছে খেয়ে আমার বোনকে না দেখে সে আরেকজনের সাথে ফষ্টি নষ্টি করবে, এটা আমরা কখনো মানব না। এই কথাটায় ওর মার এবং ওর খুব লেগে যায়। ও
ও আমাদের খাচ্ছে, ও আমাদের পড়ছে, ও আমাদের কাছে থাকছে, এই কথাটা ওরা মানতে পারে না। ওকে। আর সবসময় একটা কথা খোঁচা দিত আমাকে, তোমার পরিবার থেকে আমি আজ পর্যন্ত একটা টাকা পাইওনি, কোনোদিন পাবো না। এই কথাগুলো আমাকে হিট করতো। আমি যখন বলতাম, ওকে বোঝাতাম, ও আসলে সেভাবে ফ্যামিলিতে, যেহেতু মা একা দেখাশোনা করেছে, ও সেভাবে মানে একটা ফ্যামিলি পায়নি, তা আমি ওকে বোঝাতাম একটা ফ্যামিলিতে থাকতে হলে এত বড় হাত নিয়ে চলা যায় না, একটা রাজার রাজত্বও শেষ হয়ে যায় এভাবে হাত খুলে খরচ করলে। বোঝাতাম। তখন সে বলল, তুমি কি, আমি ওকে বোঝাতাম যে আপনি একটু ইনকাম করেন, নিজের হাত খরচটা চালান, আমি তো তাও বলতে পারবো আমার ফ্যামিলিকে একটু বড় মুখ করে। ও, তুমি কি মনে করেছো যে আমি ইনকাম করে তোমাকে খাওয়াবো? কখনো না, সেটা কখনো হবে না। আর তুমি আমার ফ্যামিলিতে, আমার বংশে পরিচয় পাবা? কোনোদিনও পাবা না। এই কথাগুলো আমাকে খুব হিট করতো। আর আমার পাশে শুয়ে সে আমাকে অ্যাভয়েড করে আরেকজনের সাথে কথা বলতো ফার্স্টেই, তারপরও মেনে নিতাম, কিন্তু পরে যখন বাহিরে গিয়ে রাতে সময় দিচ্ছে আরেকটা মেয়েকে, এগুলো মানতে পারতাম না, বিশেষ করে আপনাকে অ্যাভয়েড করে। জি। তো আপনাদের ডিভোর্সটা কবে হলো? হ্যাঁ, ডিভোর্সটা হওয়ার আগে ওই যে বললাম, পরে ভাইয়া যখন এই কথাটা বলে তখন তারা এখান থেকে চলে যায়, যে এত বড় কথা। আর তারা আরেকটা জিনিস, মানে ডিভোর্স এর আগে, মানে এই জিনিসটা তো হয় কুরবানি ঈদের আগের দিন, তারপরে কুরবানি ঈদের পরে একবার ও আসছিল কোনো কারণে, আসার পরে আমার ঘরের তালার চাবিটা ওর কাছে ছিল আগে, যেহেতু হাজব্যান্ড ওয়াইফ, আমি যেহেতু কম্পিউটার শিখি প্রায় এই জায়গায় সে জায়গায়, তো সেহেতু আমাকে যেতে হয়, ও তো ঘরে থাকতে হবে বা ঘরে আসতে হবে, যেতে হবে বাইরে। ও কোচিং করতো, মানে ওর চাহিদার কোনো শেষ ছিল না, কোচিং করবে প্রাইভেট ভার্সিটিতে অথবা ঢাকা ভার্সিটিতে ভর্তি হবে সে, এই টাইপের। প্রাইভেট ভার্সিটিতে না, ঢাকা ভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, ভালো কোচিং করবে সে। তার যাই হোক করেছে, আমার ফ্যামিলি যতটুকু পেরেছে করেছে, ওর মা থেকেও নিয়েছেও। তখন আর তেমন একটা সাপোর্ট আমরা দিতে পারিনি। সে পর্যায়ে ওর পড়ালেখা চলা পর্যায়ে আমার পড়ালেখা বন্ধ হয়ে যায়। আমি অনার্সে ভর্তি হয়েছি ঠিকই, কন্টিনিউ করতে পারিনি, কারণ আমার ফ্যামিলির দিক থেকে বলা হয়েছিল, দুজনকে সমর্থন করার ব্যাপার ছিল না। হ্যাঁ, আমি চিন্তা করলাম যে ও ইন্টার পরীক্ষা দিলে একটা সার্টিফিকেট পাচ্ছে, আর আমি অনার্স একটা বছর লস গেলেও আমার তেমন কিছু হবে না। আর তারপরে যাই হোক পড়ালেখাটা ওভাবেই বন্ধ করি। পরে যখন ও মানে আসলো, ঢাকায় আসলো ইয়ার পরে, ঈদের পরে, তখন ওর তালার চাবি দিতে গিয়ে, মানে আমি ছিলাম না, আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডদের কাছে। মানে এই অবস্থাটা আমি একদম সহ্য করতে পারছিলাম না, যে ও আমার সাথে এরকম একটা রিয়েক্ট করলো, আমি ওকে এত ভালোবাসছি। তো ও আসলো, এসে দেখে তালায় চাবি ঢোকে না, মানে চাবি কাজ করে না। ও আমাকে ফোন দিল, কি ব্যাপার, তালা কি নষ্ট হয়ে গেছে? আমি বললাম না, নষ্ট হয়নি, আমি তালা চেঞ্জ করে ফেলেছি। আমি আর চাচ্ছিলাম না ওর সাথে, মানে আমি চাচ্ছিলাম নাকি যেখানে ওর মা ওর মানে তার ছেলের কোনো ভুল শুধরিয়ে দিচ্ছে না, ধরে মানে বোঝা তো দূরের কথা, শুধরানো তো দূরের কথা, নিজের ভুল নিজেরাই ধরতে পারছে না, সেখানে ভাইয়া আর আসলে কোনো আশা করতে পারছিল না। আমি বললাম না যে আমার ভাইয়া আসলে আমার বাবারও বর্তমানে বড় ভূমিকা পালন করেছেন, তো ভাইয়া আর এটা একসেপ্ট করতে পারছিলেন না যে এর সাথে তোমার আর রিলেশনের কোনো দরকার নেই। তো ভাইয়াই তালাটা চেঞ্জ, ভাইয়া বলে জাস্ট, আমিও ডিসিশন নিই, আসলে এভাবে অ্যাভয়েড করছে, ভবিষ্যতে সে যেহেতু আর বিয়ের ব্যাপারটা সে ভোলেনি, বিয়ের ব্যাপারটা আসতো, সে বিয়ে করবে, বারবারই বলতো। তারপর ওর যখন খুব বেশি আমি প্রশ্ন করতাম যে আপনি কার সাথে এমন রিলেশন করছেন, তখন ও বলল, মনে করো দ্বিতীয় বিয়ের কথা তো ছিলই, মনে করো সেটাই আমি তৈরি করছি। আমি মানতে পারলাম না। পরে তখন এত সব কিছুর পরে আমি আসলে ডিসিশন নিয়ে নিই যে একটা ছাড়াছাড়ি হয়ে যাক, তবে অত তাড়াতাড়ি ডিভোর্স দিলে কেমন হয়, সেজন্য আর কিছু করিনি, তালাটা চেঞ্জ করি। তালা চেঞ্জ করার পর সে আমাকে একটু থ্রেটের মতো দেয় যে আমি এখন তালাটা ভাঙবো। একটা মানুষকে বিশ্বাস করলে তো আর তালা চেঞ্জ করিনি, তাই না? যখন তালাটা চেঞ্জ করি, যখন বললো যে তালাটা ভাঙবো, তখন ভাইয়াকে বলা হয়। ভাইয়াকে বললে পরে ভাইয়া ও আসে, ভাইয়া আসলো, সেদিন শনিবার ছিল, ভাইয়ার অফিস ছিল না। ভাইয়া এসে বলল, তুমি এখানে তালা ভাঙবা বলছো কেন? বললো, আমি তো জাস্ট বলছি, আমি তো কিছু করিনি। বললো, বলবাই বা কেন, তুমি আর কখনো এই এলাকাতেও আসবা না, ওকে আর কখনো ডিস্টার্ব করবা না। যাই হোক
পরে ও এই কথাটাতেও খুব কষ্ট পায়। কষ্ট পাওয়ার পর চলে যায়। পরে আমাকে বলল, এভাবে আমাকে অপমান করা ঠিক হয়নি, এভাবে আমাকে বের করে দেওয়াটা ঠিক হয়নি। পরে কিছুদিন আগে আসলে শেষে এসে পড়ি, সেটা হচ্ছে কিছুদিন আগে ওর সাথে আবার রিলেশনটা একটু গ্রপ করতে শুরু করে। তখন আরেকটা কারণে আমি শেষ পর্যন্ত ডিভোর্সের ডিসিশনটা নিই। সেটা হচ্ছে ও বলে যে আমার কাছে তুমি ফিরে আসতে পারো, তবে তুমি তোমার বড় ভাইয়ের সাথে কোনো প্রকার যোগাযোগ রাখতে পারবে না, যেটা আমার পক্ষে কখনোই মানা সম্ভব ছিল না। কারণ আমার বড় ভাই আমাকে সে বলতে পারেন ছোটবেলা থেকে মানুষ করছে, আমার সবকিছুতে সেই সাপোর্ট দিয়েছে। আমার ছোট ভাই তো ছোট, ও অতটা বোঝে না বা অত কিছু না। আর আব্বু মারা গেছে, এমনিতে আপসেট। তো বড় ভাই সম্পূর্ণ সাপোর্ট দিয়েছে। আমি বড় ভাইকে অ্যাভয়েড করবো, আর বড় ভাইকে অ্যাভয়েড করা মানে তো বলতে পারেন অল ফ্যামিলিকে অ্যাভয়েড করা। আমি আমার ফ্যামিলিকে অ্যাভয়েড করি কিভাবে ওর কাছে যাব? ও আমার সাথে এতদিন ভালো ব্যবহার করেনি, এখন নিয়ে যে আমাকে এতদিন করেছে মেন্টালি টর্চার, এখন যে ফিজিক্যাল টর্চার করবে না তার কি প্রমাণ আছে? সিউরিটি কি? পরে এই ব্যাপারটার আমি মানতে পারি না। আর ও বিভিন্ন ভাবে আর ফোন করে এমন ভাবে কথাবার্তা বলতো যে আমার কান্না ছাড়া আর কোনো উপায় থাকতো না। আমি খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতাম না, আমার খুব খারাপ লাগতো। আমার একটাই প্রশ্ন ছিল যে আমার মন নিয়ে খেলা ছাড়া কি পৃথিবীতে তার আর কোনো খেলনা ছিল না? যাই হোক, সে পরে ওই শর্ত দেওয়ার কারণে পরে আমি বলি আমার পক্ষে আর সম্ভব না, আমি ডিভোর্স। প্রথমে আমি তাকে বলি যে আপনি আমাকে ডিভোর্স দেন, তখন সে বলে কি অথচ যদি বিয়ের 2 বছর পর থেকে ওর কথা, তুমি আমার জীবন থেকে সরে যাও, তুমি আমার জীবন থেকে সরে গেলে আমি সুখী হব। তাহলে বলতাম আমি কেন সরবো? সরতে হয় আপনি সরেন। বলে যে না, আমি সরতে গেলে তো অনেক টাকা পয়সা লাগবে, তুমি সরো। তো ওর সে কথা তখনও আমি যখন বললাম যে আপনি আমাকে ডিভোর্স দেন, বললো যে না, আমি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, আমি যদি ডিভোর্স দিই তো ঠিক আছে অপেক্ষা করো, আমি তো এখনো সেরকম প্রতিষ্ঠিত না, 10-12 বছর অপেক্ষা করো, যখন আমার টাকা হবে তখন আমি তোমাকে ডিভোর্স দিব টাকা পয়সা দিয়ে। আমাদের কাবিন বেশি হয়নি, 1 লাখ টাকা। আম্মু চেয়েছিল অন্তত পক্ষে 3 লাখ কি 5 লাখ এরকম হোক, যেন অন্তত পক্ষে একটা ইয়ে থাকে। যাই হোক, ওর সামর্থ্য ভেদে 1 লাখ টাকা, ও চায় 50,000, আম্মু সেটা আর মানেনি। যাই হোক 1 লাখ টাকাই হয়। তো এই 1 লাখ টাকার জন্য আমি 10 বছর ঝুলে থাকবো, এটা কোনো কথা? আমার ওর সাথে কথা বললে আমার আর পড়ালেখা তো দূরের কথা, খাওয়ার মন মানসিকতাও থাকে না। আর আমি যখন বলি আপনি আমাকে ফোন দেবেন না, বলে আমার ফোন দেওয়াটা অধিকার। আমার ফ্যামিলিকে আমার ফ্যামিলির কেউ রাজি ছিল ডিভোর্সে, কেউ ছিল না। যারা ছিল না আমি তাদেরকে এভাবে বুঝালাম যে আমাকে কি বাঁচতে হবে না, আমি কি বাঁচতে পারবো না, ও আমাকে বাঁচতে দিবে না। ঠিক এই জায়গাটা থেকে আমরা ফিরবো। আমরা জানি গল্পের আর খুব অল্প অংশ বাকি আছে। আমরা শুধু একটা কথা আপনাকে বলতে চাই, আয়েশা আমাদের মতো সাধারণ মানুষের মতো চোখে দেখেন না, তারপর নিজের জীবনটাকে স্যালুট করে তিনি যে সিদ্ধান্তটা নিয়েছিলেন সেটা যে কতটা যথোপযুক্ত ছিল সেটা আমরা জানবো সংবাদের পর। ফিরে আসছি। এমন একটা পর্যায়ে ছিলাম যে পরিবারের কেউ চাচ্ছে আপনি তাকে ডিভোর্স দেন, পরিবারের কেউ চাচ্ছেন আপনি তাকে ডিভোর্স দেন। এই পর্যায়ে আপনি তাকে ডিভোর্স দিলেন, এবং সেটা কিভাবে করলেন? যে আসলে শেষ পর্যন্ত সবার মতামতেই ডিভোর্সটা হয়। সেটার মতামতটা তৈরি করি আমি এভাবে যে আমি সে আমাকে ফোন দিবে, ফোন দিয়ে আমাকে কনভিন্স করার চেষ্টা করবে, বা সে আমাকে বোঝাবে যে সে ঠিক, কিন্তু সে তো ঠিক না, সেটা আমিই জানি, সে যে কি সেটা তো আমিই জানি। তো আমি পরে বোঝাই আর কি, আমার যারা রাজি ছিলেন না তাদেরকে বোঝাই যে আমি যে সামনের দিকে আগাবো, আবার যে পড়াশোনাটা আমাকে সবাই বলছিল যে তুমি আবার পড়াশোনাটা শুরু করো। তো ততদিন আমি পুনর্ভর্তি হই ওখানে। ভর্তি হওয়ার পর কিন্তু পড়াশোনা যে শুরু করব সেই মেন্টালিটি আমার নেই। ওই যে বললাম, ওর সাথে কথা বলার পর পড়াশোনা তো দূরের কথা, খাওয়া দাওয়াতে আমার মন বসে না। আমাকে এবং আমার হাজবেন্ডকে একসাথে একটা বাসা সবসময় এই কাজটা আমার ফ্যামিলি করেছে যে আমাদেরকে আলাদা বাসা নিয়ে দেয়। তো ও যখন চলে যায়
আসলে আমি একটু বুঝে বললাম, আমি একটু চাপা স্বভাবের। মানে আমার কাছে যখন কষ্ট হবে নিজের মতো থাকবো, কেউ আমাকে কিছু জিজ্ঞেস করবে বা এই জিনিসটা আমার কেন যেন ভালো লাগতো না ওই মুহূর্তটা। বা ফ্যামিলির সাথে থাকলে একটু নিজের মতো করে নিজে কান্না করব, ফ্যামিলির কেউ তো সেটা সহ্য করতে পারবে না, তাই না? যে কান্না করবে, এটা তো ফ্যামিলির কেউ তো মানে আরেকজন ফ্যামিলি সদস্যের কান্না সহ্য করতে পারে না। তা আসলে আমি চাইতাম যে আমি একা থাকি, একা থেকে আমি নিজের মতো করে নিজে থাকি, ওভাবেই থাকতাম। তো ওই সময়টাই সে আমাকে ফোন টোন করলে এভাবে কথা বলতো। আমি নিজে খাওয়া দাওয়া তেমন একটা করতাম না। আসলে এই ক্ষেত্রে বলতে হয় আমার পাশের বাসায় যারা আছেন, আমি যে বাড়িটায় থাকি ভাড়া, তারা সবাই অনেক ভালো। আপনি কি এখনো একা একটা বাসায় থাকেন? জি, একাই থাকি। একা আপনি কেন থাকেন? ওই যে বললাম, আমার কাছে জানি না, মানে একা থাকতেই ভালো লাগে, সবার সাথে মিশে থাকতে ভালো লাগে। ফ্যামিলি ঢাকায়, আসলে আমার বড় ভাই থাকে আর ভাবি থাকে, আর তারা যে বাসাটায় থাকে ওটা ফ্ল্যাট বাসা। তো আসলে আমার ভালো লাগে না যে একটা ফ্ল্যাটে থাকলে সবার সাথে মেশা যায় না, সবাই সবার সাথে মিশে না, এই জিনিসটা আমার ভালো লাগে না। আর আমি যে জায়গাটা থাকি সেখানে মানে সবার সাথে কথা বলতে পারি, ইচ্ছে করলে একটু বাইরে যেতে পারি। আমি যেহেতু একা চলাফেরা করেছি, ওখানে থেকেছি, আমি সবকিছু চিনি, তো আমি ওখানে নিজের মতো করে নিজে সব করতে পারি। আরেকটা কথা বলতে হয়, আসলে আমার সংসারের সব কাজ আমি নিজেই করতাম যখন মানে সংসার লাইফ ছিল, রান্না বান্না থেকে শুরু করে সবকিছুই। কিছু কিছু গোছগাছ আমি পারতাম না, কিন্তু সেটা সে আমাকে হেল্প করতে চাইতো না, সে চাইতো সবকিছুই আমি করি। আর যদি আমি না পারি তখনই সে বলতো, এই জন্যই তো আমার আরেকটা স্ত্রী লাগবে। আর মানে ওই যে 1 লাখ টাকা আমি বলেছিলাম ও নিয়েছিল, ওকে দেয়া হয়েছিল, আমি মাঝে মধ্যে বলতাম যে শর্ত সাপেক্ষে যে কাজটা করে সেটাই তো যৌতুক। এই কথাটা আমি বলেছি। আচ্ছা হ্যাঁ, আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে যে সেটা কি আসলে যৌতুক না? অবশ্যই যৌতুক। আমি আপনার কাছ থেকে জানতে চাইব যে আমাদের দেশের মেয়েরা সাধারণত যে সামাজিক প্রেক্ষাপটে থাকেন, একটা ছেলেকে বিয়ে করার পরে তাকে ডিভোর্স দেওয়ার জন্য যে সাহস এবং যে পারিপার্শ্বিকতার প্রয়োজন হয়, তারা এই সাহসটা নেন না। যে কোনো ভাবেই হোক অন্যায় বছরের পর বছর মেনে চলেন এবং বছরের পর বছর মুখ বুজে সহ্য করেন। সেখানে আপনি একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, একটা দৃষ্টি প্রতিবন্ধী নারী, এবং আপনি নিজের পায়ে দাঁড়াননি, এরকম অবস্থায় আপনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, আপনি ছেলেটাকে ডিভোর্স দিয়েছেন। এই সাহসটা আপনি কোথা থেকে পেয়েছেন? মানে মনের দিক থেকে আপনি এত সাহস কোথা থেকে পেলেন? এখানে আসলে সবার কথাই উল্লেখ করতে হবে। ফার্স্টে তো অবশ্যই বলতে হবে আল্লাহ আমাকে সাহস দিয়েছেন বলেই আমার মনে এই সাহসটা এসেছে। তারপর বলতে হয় আমার ফ্যামিলির কথা, যে তারা সবসময় আমার পাশে থেকেছে, সুদিনে দুর্দিনে সবসময়। হয়তো আমি দুর্দিনগুলো বলতাম না সহজে, যখন জানতে পেরেছে তখন থেকে তারা আমার সাপোর্ট দিয়েছে। তুই যদি তার সাথে ঘর করতে না পারিস সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আমরা তোকে কিছু বলবো না। এই জিনিসটা আমাকে অনেক বড় সাহস দিয়েছে। তারপর আমার পাশে যারা, তারা তো দেখেছেই যে আমার হাজবেন্ড আমার সাথে কি রকম আচরণ করেছে। তারা বলতো, দেখো এভাবে যদি না পারো, তুমি একটা প্রতিবন্ধী মেয়ে, সে দেখে শুনে বিয়ে করেছে, দেখে শুনে বিয়ে করে সে এরকম আচরণ কেন করবে তোমার সাথে? তো তুমি যদি না পারো তাহলে সেটা তুমি তোমার ডিসিশন নিয়ে নাও, যেটা করার, তোমার ফ্যামিলি যেটা চায় তুমি সেটাই করো। আর আমার ফ্রেন্ড সার্কেল সবসময় বলতো, এমন ছেলেকে নিয়ে সংসার করার কোনো মানে হয় না, আর তার যেহেতু শর্তই আছে সে আরেকটা বিয়ে করবে, সে সেটা করেই ছাড়বে। জি, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, আর ছোট ছোট কিছু প্রশ্ন আছে আপনার কাছে। আপনি এখন ভালো আছেন? কারণ আমরা অনুষ্ঠানের শুরুতে যখন আপনাকে জিজ্ঞেস করেছিলাম আপনি কেমন আছেন, আপনি বলেছিলেন যে আপনি অনেক ভালো আছেন। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? আপনি কি হতে চান, ভবিষ্যতে কি করতে চান? আসলে আমি যেটা করতে চাই, কোন একটা জব আমি করতে চাই। বললাম ভালো আছি বলেছি, ভালো থাকার চেষ্টা করছি। আসলে কতটুকু ভালো আছি নিজেও জানি না। যখন একাকিত্বে থাকি, আমি একটা কথা আমার আম্মুকে বিয়ের আগে বলতাম, আম্মু আজকেও আমি বিয়ে করিনি, আমি এখনো একাকিত্বটা মানতে পারছি, কিন্তু যখন বিয়ে হবে তারপর সে আমার জীবন থেকে চলে যাবে, আম্মু আমি সেই জিনিসটা মানতে পারবো না। ঠিক সত্যি তাই, যেটা আমি বললেই তার সবকিছু হয়ে যাবে না, যে আমি বললেই তো আমি আরেকজনকে বিয়ে করতে পারবো না, আর বিয়ে করলেই যে সে ভালো হবে তাও তো না। তা আমার ফ্যামিলি চেষ্টা করছে বা করবে
কিন্তু করলেই যে সব হয়ে যাবে তা না। আর আমিও আসলে একাকিত্বতায় ভুগছি ঠিকই, কিন্তু এই বিশ্বাসটা হারিয়ে ফেলেছি যে আরেকটা মানুষ, ভালো মানুষ এসে আমার হাত ধরতে পারে কখনো। তো সেজন্য যাই হোক একাকিত্বতায় ভুগি ঠিকই, তারপরও চেষ্টা করি। বর্তমানে পড়াশোনা নিয়ে ব্যস্ত হওয়ার চেষ্টায় আছি, সেজন্যই একটু ভুলে আছি। কিন্তু পড়াশোনাই বা কতক্ষণ মানুষের। তা আমি চাই একটা জব। আমি আসলে জানি না কতটুকু লাভ হবে আমার এখানে আসার। আরেকটা কারণ সেটা হচ্ছে আমি চাই রেডিওর মাধ্যমে আমি সবাইকে জানাতে চাই যে আমাদের জন্য সম্ভব এমন কোন জব যদি কোথাও থেকে থাকে এবং সেফলি। আমি জানি যে মেয়েদের জন্য প্রাইভেট জবগুলো তেমন একটা সেফ হয় না, সেজন্য তেমন একটা অ্যাপ্লাই করি না প্রাইভেটে। আর আমার পক্ষে আসলে তো সব কাজ সম্ভব না, সরি। তো আমি জানি না, আমি সরকারি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করছি, কতটুকু কি পাবো তাও জানি না। আমার খুব ইচ্ছা আমি কিছু একটা করব। আপনার জন্য অবশ্যই অনেক শুভকামনা থাকবে, এবং যে মেয়ের হিম্মত এবং সাহস যেটাই বলি না কেন যে এতটুকু, এবং তার জন্য অবশ্যই কোনো না কোনো দরজা খুলে যাবে। আপনি আপনার প্রতি যতটা সাহস রেখেছেন ততটাই সাহস আমাদের। আপনি অনেক ভালো থাকবেন, আপনার জন্য সবসময় শুভকামনা। জি, আমি অবশ্যই সবার কাছে দোয়া চাইবো। সবাই হয়তো আমাকে কোনোভাবেই হেল্প করতে পারবে না, কিন্তু আল্লাহ যা পারবে সেটা যদি সবাই মিলে আল্লাহর কাছে চায় তাহলে অবশ্যই আল্লাহ সেটা করতে পারে। আশার গল্প এখানে শেষ হচ্ছে আজকে। আপনাদেরকে আমরা বারবারই বলি যে উই আর দ্য স্টোরি টেলার। আমরা আসলে গল্প বলি, সেই গল্প থেকে আপনি কি শিখবেন সেটা একান্তই আপনার। আমরা শুধু বলতে পারি নিজের জীবনটাকে ভালোবাসুন। এই গল্পটা শোনার পরে মনে হয়েছে আমার কাছে যে নিজের জীবনটাকে ভালোবাসুন। এই জীবনের মূল্যটা আসলে অনেক কিছু। ও পুরো দুনিয়াটাকে দেখেনি। ওর যখন 1.5 বছর বয়স তখন ওর চোখটা নষ্ট হয়ে যায়। তো 1.5 বছরের মানুষের আসলে কিছু মনে থাকে না, তারপরও যদি জীবনের প্রতি তার এত বড় শ্রদ্ধা থাকতে পারে তাহলে আমাদের সবারই আমাদের জীবনের প্রতি অনেক বেশি শ্রদ্ধা থাকা উচিত। একটু পরে ফিরছে আরো